Assalamu alaikum everyone. Hope you are doing fine. Welcome to the 14th lecture of 20th Century Literature 2, ENG4233. We have already completed detailed analysis of the first two chapters of A Portrait of the Artist as a Young Man. আমরা গত দুই ক্লাসে অলরেডি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 ডিটেইল স্টাডি করে ফেলেছি। আজকে আমরা চেষ্টা করব চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4টাকে কভার করতে। আমাদের এই দুই চ্যাপ্টারে কন্টেন্ট তুলনামূলকভাবে কম, কিন্তু চিন্তা করার বিষয় অনেক বেশি। আমাদেরকে একটু সাবধানে বিষয়টা খেয়াল রাখতে হবে। অন্যরা সবাই জয়েন করতে করতে আমরা আস্তে আস্তে সামনে যেতে থাকি। Summary 1. Stephen continues to see prostitutes and enters a period of deep confusion and spiritual paralysis. গত লেকচারে আমরা যেখানে ছিলাম যে স্টিফেন মানসিক অস্থিরতা এবং তার যে শারীরিক চাহিদা, এই বিষয়টাকে সে সমন্বয় করতে না পেরে অ্যাট লাস্ট হি সারেন্ডার্স টু আ প্রস্টিটিউট, এবং একজন প্রস্টিটিউটের কাছে যাওয়া মানেই তার সেই রাস্তাটা পরিষ্কার হয়ে যাওয়া। এরপর হি কন্টিনিউস টু সি প্রস্টিটিউট, সে একের পর এক প্রস্টিটিউটদের সাথে ফিজিক্যাল রিলেশন করতে থাকে। And he enters a period of deep confusion and spiritual paralysis. এর ফলে তার মধ্যে একটা খুব মানসিক অস্থিরতা শুরু হয়, এবং তার তো ছোটবেলা থেকেই তার একটা রিলিজিয়াস ফাউন্ডেশন এর মধ্য দিয়ে সে বড় হয়েছে। তার যে স্পিরিচুয়াল প্যারালিসিস, তার যে রিলিজিয়াস ক্রাইসিস, এটা তখন আরো স্পষ্ট হয়ে ওঠে। কারণ তার ভেতরে তার যে কনসিয়েন্স, তার বিবেক তাকে বারবার সাবধান করে দিচ্ছে যে হোয়াট ইউ আর ডুইং, দিস ইজ নট আ হেলদি প্র্যাকটিস, দিস ইজ এ গ্রেট সিন। এবং এর ফলে তার ভেতরে এক স্পিরিচুয়াল ক্রাইসিস, এক রিলিজিয়াস ক্রাইসিসের সৃষ্টি হয়। ছোটবেলা থেকেই সে স্ট্রিক্ট প্রোটেক্টেড রিলিজিয়াস অ্যাটমসফিয়ারে, ক্যাথলিক অ্যাটমসফিয়ারে বড় হয়েছে। বিশেষ করে এই সিন অফ ফ্লেশ, এটা কিন্তু অনেক গুরুতর পাপ হিসেবে গণ্য করা হয়। তার ভেতরে ভেতরে সাবকনশিয়াসে রিলিজিয়ান এমন একটা অবস্থান করে নিয়েছে যে সে যতই বিদ্রোহ করতে চাচ্ছে, তার ভেতরকার যে বিবেক তাকে বারবার দংশন করছে। সে বারবার এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। তার শরীর চাচ্ছে, কিন্তু ধর্ম তাকে নিষেধ করছে। এবং সে কিন্তু ধর্মকে একটু কিছুটা হলেও সে অবহেলা করে, সে কিন্তু সেই অরিজিনাল সিন, সেই ফিজিক্যাল সেক্সুয়াল রিলেশনশিপে কিন্তু সে ইনভলভড হয়ে যাচ্ছে। হি কনসিডার্ড হিজ অ্যাকশন টু বি টেরিবলি সিনফুল। সে খুব ভালো করে জানে যে জঘন্য পাপ ক্যাথলিক রিলিজিয়নের মতে, বাট হি বিকামস ড্যামনেশন। কিন্তু এই যে অনন্তকালের জন্য সে নরকে জ্বলতে থাকবে, অনন্তকালের জন্য সে নরকের আগুনে জ্বলতে থাকবে, এটা কিন্তু তাকে অতটা বেশি আসসালামু আলাইকুম স্যার। দ্রুত সন্তুষ্ট করতে পারে না। ওয়ালাইকুম আসসালাম। সে জানে সে যে কাজটা করছে সেটা অনেক অপরাধ, সে অনেক বড় একটা পাপ করে ফেলছে। এটা সবচেয়ে বড় জঘন্য পাপগুলোর মধ্যে একটি। সেটা কি? প্রস্টিটিউটদের সাথে মেলামেশা করা। এটা ধর্ম কোনোভাবেই মেনে নেবে না। অরিজিনাল সিন, দ্য সিন অফ ফ্লেশ, ফিজিক্যাল সিন, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। বাট স্টিফেন বিকাম স্ট্রেঞ্জলি ইনডিফারেন্স। কিন্তু তারপরে ওর মধ্যে একটা, ওর কেমন একটা মানে গা ছাড়া ভাব। এই যে ধর্মের প্রতি তার যে অনুরাগ, সেটা কিন্তু কমে যাচ্ছে। স্ট্রেঞ্জলি ইনডিফারেন্ট টুয়ার্ড দ্য আইডিয়া অফ ইটার্নাল ড্যামনেশন। স্টিফেনের খুব ভালো করেই জানে যে ওর ধর্ম ওকে বলছে ও যদি এই পথে চলতে থাকে ও অনন্তকালের জন্য নরকের আগুনে পুড়তে থাকবে। কিন্তু তারপরে ওর মধ্যে কোনো ওইরকম কোনো মানে স্পেশাল অ্যালার্ট কনসিয়াস, একটা যে সাবধান হয়ে যাওয়া, এটা কিন্তু আমরা পাচ্ছি না। সে
প্রস্টিটিউটদের সাথে মেলামেশা করছে, যেটা আমরা গত ক্লাসে ছিলাম। গত ক্লাসে সে প্রথম প্রস্টিটিউটদের সাথে ফিজিক্যাল রিলেশনে গেল, এরপর সে নিয়মিত প্রস্টিটিউটদের সাথে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Continues his studies and his duties in the society of the Blessed Virgin, strangely numb towards his own hypocrisy. সে কিন্তু একদিক দিয়ে ঠিকই নিয়মিত প্রস্টিটিউটদের সাথে মেলামেশা করছে, সে নিয়মিত ফিজিক্যাল রিলেশনে যাচ্ছে তাদের সাথে, আবার সে ধর্মকর্মও করছে, সে দুটো পাশাপাশি চালাচ্ছে। হি স্ট্রেঞ্জলি নাম টুয়ার্ড হিজ ওন হিপোক্রেসি, মানে এটা তার একটা ভণ্ডামি, কিন্তু এই বিষয়ে সে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। সে প্রস্টিটিউটদের সাথেও ওঠা বসা করছে, আবার সে সিরিয়াসলি ধর্মকর্ম করছে, সে দুইটা একই সাথে করছে। এইটা কিন্তু আমাদের সমাজের অনেকের মধ্যে আপনারা দেখতে পাবেন যে তারা অপকর্ম করছে, তারা ধর্মকর্ম করছে। এই যে ডাবল ফেসড অ্যাটিটিউড, এই যে হিপোক্রেসি, ভণ্ডামি, এই বিষয়টা কিন্তু আমরা এই যে অল্প বয়সে সে কিন্তু এই হিপোক্রেটিক অ্যাটিটিউডের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে। He finds himself an altogether less pleasant person, as if his violation of one rule has led to a complete loss of self-control. এরপর একটা সময় আসে যখন এভাবে চলতে 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 স্টিফেনের মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়, যে একটা সময় সে নিজের উপর আস্থা হারিয়ে ফেলতে থাকে। একটা সময় স্টিফেনের মনে হতে থাকে তার মনে আর বেঁচে থাকার কোনো অধিকার নাই, সে জঘন্য পাপী, তার মতো পাপী আর কেউ নাই, এবং তার মুক্তি পাওয়ার আর কোনো পথ নাই, এবং সে কোথাও আর আনন্দ খুঁজে পায় না। He finds himself altogether less pleasant person, সে কোনো কিছুতেই আনন্দ পাচ্ছে না, and his violation of one rule has led to a complete loss of self control. এখন আর নিজেকে সে কন্ট্রোলই করতে পারছে না, সে বলছে পাপ তো করেই ফেলেছি, আরো পাপ করতে থাকি, আরো পাপ করতে থাকি। এটা হচ্ছে মানুষের টেন্ডেন্সি। মানুষ যদি একবার পাপ এছলে পাপ করতে থাকে, তখন সে পাপ করতেই থাকে, সে নিজেকে আর সামলাতে পারে না। সেম থিং গোজ টু স্টিফেন ডেডালাস। সে একবার প্রস্টিটিউটদের সাথে মেলামেশা করে ফেলেছে, এরপর সে নিজেকে আর সামলাতে পারছে না, সে বারবার প্রস্টিটিউটদের কাছে ফিরে যাচ্ছে। Although he began with lust, প্রথমে তার তো ফিজিক্যাল নিড ছিল, physical desire, he lately find himself tainted by all of the 7 deadly sins. খ্রিস্টিয়ান রিলিজিয়নে, ক্যাথলিক রিলিজিয়নে জঘন্যতম 7টা পাপ, 7 deadly sins আছে। এই প্রতিটা পাপ সে করতে শুরু করে, যদিও সে ধর্মকর্ম করছে, একই সাথে সেই 7টা পাপে সে নিয়মিত ইনভলভড। এখন স্টিফেনের মধ্যে একটা স্পিরিচুয়াল ক্রাইসিস চলছে, রিলিজিয়াস ক্রাইসিস, যেহেতু তার ফাউন্ডেশনটা কিন্তু ধর্মীয়। সে যতই বিদ্রোহ করুক, সে যতই রেবেল অ্যাটিটিউড দেখাক, তার ফাউন্ডেশনটা কিন্তু রিলিজিয়াস। মানে তার মন বলছে, মনে রেখো তোমাকে কিন্তু এই ধর্মেই ফেরত আসতে হবে। এখন স্টিফেন খুব ভালো করেই জানে এই ধর্মে তার পক্ষে ফিরে আসা সম্ভব না। সে একবার যে পথে গেছে, স্টিফেন বলছে আমার পক্ষে আর ফিরে আসা সম্ভব না। স্টিফেনের মধ্যে একটা কিউট স্পিরিচুয়াল ক্রাইসিস চলছে। সে একই সাথে পাপ করছে, তার মধ্যে একই সাথে প্রচন্ড ভয়ের সৃষ্টি হচ্ছে, স্পিরিচুয়াল ক্রাইসিস তৈরি হচ্ছে। স্টিফেন কোথাও শান্তি পাচ্ছে না, কোথাও সে আনন্দ পাচ্ছে না। এরই মধ্যে ওদের বেলভেডিয়ার কলেজ, যেখানে সে পড়াশোনা করছে, সেই কলেজে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ফিস্ট ডে, এটা একটা বিশেষ দিন, একটা ওদের ধর্মের রিলিজিয়নে খুব স্পেশাল বিশেষ একটা দিন, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ফিস্ট ডে। এই সময় বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং ধর্মীয় ভাষণ ওই সময় হয়। and every year, প্রতি বছর, for 3 days, 3 দিন ধরে, before the feast, 3 দিন ধরে the boys of Belvedere have a spiritual retreat. আমাদের ধর্মে যেমন এই চল্লিশা হয়, আমাদের ধর্মে যেমন আপনারা জানেন যেমন ইস্তেমা হয়, চল্লিশা হয়, 40 দিন ধরে 40 চিল্লায় যায়, যে সরি চিল্লায় যে যায়,
একটা নির্দিষ্ট সময় ধরে তারা শুধুমাত্র solely dedicated to religion। এই সময় ওরা 3 দিনের খুব সিরিয়াস রিলিজিয়াস ডে পালন করে, 3 days for every year, 3 days before the feast। এই 3 দিন খুব গুরুত্বের সাথে, ভাব গাম্ভীর্যের সাথে দে হ্যাভ এ স্পিরিচুয়াল রিট্রিট। ওই সময় তারা খুবই ভাব গাম্ভীর্যের সাথে ধর্মকর্ম পালন করে। On each of the 3 days of the retreat, এই প্রতিদিন, এই 3 দিনের প্রতিটা দিন, each and every day, Stephen hears a fiery sermon on the torments of hell and punishment meted out by the just but stern God। এই 3 দিনের প্রতিটা দিন স্টিফেন ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভাষণ শুনতে থাকে। ফায়ারি সারমন, কিসের ভাষণ? কিসের? এইসব ভাষণে কিসের বর্ণনা দেয়া আছে? টর্মেন্টস অফ হেল, নরকের যন্ত্রণা। নরক কতটা ভয়ঙ্কর হতে পারে, নরকের শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে, যারা পাপী তারা পরকালে কতটা ভয়ঙ্কর ভাবে নরকে দুর্দশার মধ্যে পতিত হবে, তারা কত কষ্ট পাবে, সেই ভয়ঙ্কর কষ্ট, নরকের ভয়ঙ্কর শাস্তির বর্ণনা প্রতিদিন তারা শুনতে থাকে। The first day of sermon is on the inevitability of judgment। প্রথম দিনের যে ভাষণ, সেই ভাষণে স্টিফেন শিখতে পারে, জানতে পারে যে বিচার হবেই, প্রতিটা পাপের শাস্তি সবাই পাবে, প্রতিটা সূক্ষ্ম, যত সূক্ষ্মই হোক না কেন পাপ, সেই পাপের শাস্তি পেতেই হবে। স্টিফেন তখন চিন্তা করছে তার তো পাপের সীমা নাই, তার তো অসংখ্য পাপ, তাহলে সে ভয় ভয় ঢুকে যাচ্ছে ভেতরে যে ইনএভিটেবল, জাজমেন্ট ইজ ইনএভিটেবল, হবেই। God who gave many opportunities to repentance during life। ঈশ্বর আমাদেরকে আমাদের সারা জীবন ধরে আমাদের পাপের রিপেন্ট, পরিতাপ করার জন্য, পাপের শুদ্ধি করার জন্য অনেক সময় আমাদেরকে দিয়ে থাকেন, অনেক সময় আমাদেরকে দেন। We got many opportunities and will be transformed from God the merciful to the God the just। সারা জীবন ধরে ঈশ্বর থাকেন God the merciful, দয়াময় ঈশ্বর, কিন্তু on the judgment day, বিচারের দিন, God হয়ে যাবেন God the just, ন্যায় বিচারক। Stephen is made sick with fear। স্টিফেন এতটাই ভয় পেয়ে যায় যে তার পাপের পরিমাণ তো অনেক, তার তো কোনো মুক্তি নাই, শাস্তি তো পেতেই হবে। স্টিফেন প্রচন্ড ভয় পেয়ে যায়, সেই ভয়ঙ্কর ওয়াজ শুনে, ভয়ঙ্কর সারমন শুনে, রিলিজিয়াস স্পিচ শুনে স্টিফেন প্রচন্ড ভয়ে কেঁপে ওঠে। স্টিফেন ইজ মেড সিক উইথ ফিয়ার। দ্য সারমন সিম as though they were written specifically for him। ওর মনে হতে থাকে যে এই ওয়াজ, এই রিলিজিয়াস স্পিচ মনে হয় স্টিফেনের জন্য স্পেশালি লেখা হয়েছে। কোনো না কোনো ভাবে যিনি ভাষণ দিচ্ছেন উনি স্টিফেনের সব পাপ কর্ম সম্পর্কে জানেন, এবং স্পেশালি স্টিফেনকে অ্যাটাক করেই এই রিলিজিয়াস স্পিচটা হচ্ছে। স্টিফেন মানে ওর যত সময় যাচ্ছে ওর ভিতরে ভয় ততটা বাড়ছে যে কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর, সে তো বহু অনেক বড় পাপ করে ফেলেছে, সে কোনো রিপেন্টেন্স, সে তো কোনো পরিতাপ তো করেনি, পাপ শুদ্ধির কোনো চেষ্টা তো করেনি, বরং একের পর এক সে পাপ করে গেছে। স্টিফেন থিংকস অ্যাবাউট হিজ সিনস, মানে সে তার পাপের কথা চিন্তা করতে থাকে যে তার পাপের পরিমাণ তো অনেক। and he is too fearful to confess to God। এখন সে গডের কাছে গিয়ে যে কনফেস করবে, যে রিপেন্ট করবে, সেই সাহসটা পাচ্ছে না। টু ফিয়ারফুল, সে এত ভয় পেয়ে গেছে যে এখন পাপগুলো সে কিভাবে করবে, কনফেস করবে, সেটা সে বুঝতে পারছে না। হু সিমস টু ফিয়ারসাম, গডকে তখন সে অনেক বেশি ভয় পেতে থাকে। সেই সারমন, রিলিজিয়াস স্পিচ শোনার পর ওর ভেতরে এতটাই ভয় যে সে এখন কনফেস করতেও ভয় পাচ্ছে। হু সিমস টু ফিয়ারসাম, গডের কাছে যে সে কনফেস করবে সেই সাহসটা সে পাচ্ছে না। অর ব্লেসড ভার্জিন হু সিমস টু পিওর, ভার্জিন হচ্ছে টু পিওর, অনেক পবিত্র। এখন তার কাছে গিয়ে যখন সেই জঘন্য অপরাধের কথা বলবে, সে কোন মুখে বলবে? সে কোনোভাবেই তার সেই সাহস হচ্ছে না যে সে তার সমস্ত পাপের কনফেশন করবে। খ্রিস্টিয়ানদের রিলিজিয়নে আপনারা জানেন, ওদের ধর্মে একটা বিশেষ সুযোগ থাকে চার্চে গিয়ে কনফেস করার।
যত পাপ করেছে তারা সেই পাপের জন্য কনফেস করতে পারে। হি ইমাজিনস বিং ব্রট ব্যাক টু গড থ্রু এমা। তখন সে এমার কথা চিন্তা করে সে গডের কাছে ফেরত আসে। এমার কথা চিন্তা করে। এমাকে, এমা ইজ দ্য নেম অফ দ্য গার্ল টু হুম হি ট্রাইড টু রাইট পোয়েম। গত ক্লাসে বলেছিলাম একটা মেয়েকে উদ্দেশ্য করে সে প্রেমের কবিতা লিখেছিল। সেই মেয়ে ওকে সেই সাহসটা দেয়, কারণ এমার প্রতি ওর যে ইমোশনটা ছিল সেটা পিওর ছিল। যেহেতু সে ওইটুকু পিওরিটি তার মধ্যে ছিল, তার মানে স্টিফেন স্টিল গট সাম চান্স। অতএব সে ঈশ্বরের কাছে কনফেস করতেই পারে। শি সিমস অ্যাপ্রোচেবল এনাফ, মানে এমার মাধ্যমে সে গডের কাছে যেতে চাচ্ছে। মানে সে কিন্তু সরাসরি গডের কাছে কনফেস করতে পারছে না, সে কিন্তু এই এই পৃথিবীরই একজন, একটা মেয়ে, সেই মেয়ের মাধ্যমে কিন্তু ইজ নট courageous enough to confess to God ডিরেক্টলি। সে কিন্তু সরাসরি কনফেস করতে পারছে না, তার মধ্যে কিন্তু সেই সাহসটা আমরা পাচ্ছি না। মানে স্টিফেন, মানে আমরা এখানে দেখতে পাচ্ছি তার সাহসের যথেষ্ট অভাব আছে। সে যে তার অপরাধ কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। সামারি 3, আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? প্লিজ রেসপন্ড। Yes, sir. ওকে, আমি আরেকবার সবাইকে ইনভিটেশন দিয়ে আমি এই পার্টটা শুরু করি। এখন পর্যন্ত আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। এখন পর্যন্ত আমরা এই পজিশনে আছি যে যেহেতু স্টিফেন জানে সে অনেক পাপ করে ফেলেছে এবং সে বিভিন্ন ধর্মীয় ভাষণের মাধ্যমে বুঝতে পারছে যে পরকালে এই শাস্তি, এই অপরাধের জন্য সে কতটা ভয়ঙ্কর শাস্তি পেতে পারে, কিন্তু সে অতটা সাহস পাচ্ছে না, সে কনফেস করার সাহসটা পর্যন্ত পাচ্ছে না। প্রচন্ড ভয়ে সে ভীত, সে কোনোভাবেই তার অপরাধ স্বীকার করে যে কনফেস করবে, রিপেন্ট করবে, পাপের জন্য শুদ্ধির ব্যবস্থা করবে, আত্মশুদ্ধিতে যে যাবে, সেই স্টেপে সে যেতে পারছে না। প্রথম দিন সে জানতে পারলো যে প্রতিটা পাপের শাস্তি প্রত্যেককে পেতে হবে, জাজমেন্ট ইজ ইনএভিটেবল। প্রথম দিন গেল, যেহেতু এটা 3 দিনের একটা ধর্মীয় আয়োজন। দ্বিতীয় দিন, দ্য সেকেন্ড ডে ইজ সারমন। দ্বিতীয় দিন কি হচ্ছে? The second day's sermon is on the incredible physical torment of hell. নরকে কত ভয়ঙ্কর ভাবে শাস্তি দেয়া হবে তার বর্ণনা। আপনারা যারা ওই ডক্টর ফস্টাস পড়েছেন, তারা ডক্টর ফস্টাসে কিন্তু নরকের বর্ণনার ডিটেইল ছিল, আমরা এখানেও পাবো। ইউ উইল ফাইন্ড কিভাবে শাস্তি দেয়া হবে সেই বর্ণনা আপনারা এখানে পাবেন। সেই বর্ণনা শুনে স্টিফেন ডেডালেসের অবস্থা আরো কাহিল। স্টিফেন ফিলস দ্যাট হি মাস্ট কনফেস। সে বলছে যে আমার ক্লু পাইনি, আমাকে কনফেস করতেই হবে, অপরাধ স্বীকার করতে হবে। বাট হি ইজ টু অ্যাশেমড টু ডু সো। কিন্তু সে কোন মুখে করবে? সে লজ্জায় কনফেস করতে পারছে না। দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন, দ্য থার্ড ডে সারমন। থার্ড ডে সারমন, এই বিষয়বস্তু কি ছিল? তৃতীয় দিন যে ধর্মীয় ভাষণ দিলেন সেটার বিষয়বস্তু কি ছিল? ইট এলাবোরেটস অন হেলস টর্চার। সেই তৃতীয় দিনেও সে ডিটেইলে যাচ্ছে নরকে কিভাবে টর্চার করা হবে অপরাধের জন্য। কিন্তু এই পার্টটার একটা স্পেশাল পিকুলিয়ার বৈশিষ্ট্য হচ্ছে দ্য গ্রেটেস্ট অফ হুইচ ইজ বিং কাট অফ ফ্রম গড। হেলে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে, ইজ বিং কাট অফ ফ্রম গড। এখন এই জায়গায় আমাদের একটা প্রশ্ন আছে যে হেল দ্যাট ইজ টোটালি সেপারেটেড ফ্রম গড, মানে নরকে যারা যাবে তাদের সাথে আর ঈশ্বরের কোনো যোগাযোগ থাকবে না। হঠাৎ করে শুনলে মনে হবে কি ভয়ঙ্কর কথা, কিন্তু আপনারা যদি একটু ভালো করে চিন্তা করেন এই জায়গায় কেন স্টিফেন এই পার্টটা শুনছে। কারণ সেপারেশন ফ্রম গড, এটা প্রথম প্রথম শুনলে ভয়ঙ্কর মনে হয়, ড্যামনেশন, মানে ভয়ঙ্কর একটা পরিণতির কথা মনে হতে পারে যে সেপারেটেড ফ্রম গড। বাট একই সাথে এখানে আরেকটা ব্যাপার আছে, when you are separated from God maybe you are damned,
বাট ইউ আর ফ্রি, ইউ আর ফ্রি। এই জন্য কিন্তু এই পার্টটা স্টিফেন শুনলো। সেই রাতে ভাষণ শুনে জানার পর 3 দিনের 3টা ভয়ঙ্কর ভাষণ, ফর 3 days 3 deadly sermon, এই 3টা ভয়ঙ্কর ভাষণ শোনার পর স্টিফেন হ্যাজ টেরিবল নাইটমেয়ার্স অ্যাবাউট হেল। স্বপ্নে সে ঘুমের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে থাকে, নরকের দুঃস্বপ্ন দেখতে থাকে। দ্য ড্রিমস আর টু সো ইন্টেন্স, সেই স্বপ্নগুলো এতটাই তীব্র, হি ওয়েকস অ্যান্ড ভমিটস, সে ঘুম ভেঙে ওঠে এবং সে বমি করে দেয়। মানে তার ফিজিক্যাল এবং মেন্টাল টর্চার, এগনি এক হয়ে যাচ্ছে। তার ফিজিক্যাল টর্চার এতটাই, মেন্টাল টর্চার এতটাই বেশি, সেটার ম্যানিফেস্টেশন ফিজিক্যালি হচ্ছে। তার যে চরম মানসিক অস্থিরতা, সেটা কিন্তু তার বমির মাধ্যমে প্রকাশ পাচ্ছে। মেন্টাল টর্চার ইজ ম্যানিফেস্টেড টু ফিজিক্যাল টর্চার। প্রচন্ড ভয় ভীত সে, ওই সময় তাকে কনফেস করতে হবে তার ঘুম ভেঙে গেছে। সে এখন কি করবে? He searches for a church where he can go and make his confession with true তার অপরাধ স্বীকার করবে, পাপ স্বীকার করবে। সে অনেক খুঁজে 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 একটা চার্চ পায়। হি ফাইনালি ফাইন্ডস ওয়ান চার্চ, এবং সেখানে ঢুকে সে সব পাপ স্বীকার করে। হি কনফেসেস অল। এই পাপ স্বীকার করার মধ্য দিয়ে সে কিছুটা হলেও শান্তি পায়। যখন সে তার পাপটা স্বীকার করে, সে কিন্তু শান্তি পাচ্ছে। The world seems born anew when he steps out of the church. যখন সে চার্চ থেকে বের হচ্ছে, তখন স্টিফেনের কাছে মনে হচ্ছে এক নতুন পৃথিবী। সে মনে হয় নতুন করে জন্মগ্রহণ করলো। স্টিফেন যখন তার পাপ স্বীকার করে নিচ্ছে, একই সাথে তার স্পিরিচুয়াল রিবার্থ হচ্ছে। সে কিন্তু স্পিরিচুয়ালি আবার জন্মগ্রহণ করছে। তার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবকিছু নতুন। স্টিফেনও প্রতিজ্ঞা করলো, ডিটারমাইন্ড, যে এখন থেকে সে ধর্মের পথেই চলবে। হি রিজলভস টু এ লাইফ নিউ, লাইফ অফ পাইটি। এখন থেকে ধর্মের কথা মতো সে অক্ষরে অক্ষরে চলবে, কখনো ধর্মের বিরুদ্ধে কোনো কিছু করবে না, এই তার প্রতিজ্ঞা। তার মানে সামারি 1, 2, 3 এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টিফেন তো প্রথমে পাপ কর্মে অনেক ডিপলি ইনভলভ হয়ে গিয়েছিল। পরে সে যখন ধর্মীয় ভাষণগুলো শোনে এবং নরকের ভয়ঙ্কর সে ধর্মের কথা মতোই চলবে, তখন সে কিন্তু বাধ্য হয়ে অনেকটা নরকের ভয়, বিশেষ করে নরকের ভয়ে স্টিফেন কিন্তু এই সিদ্ধান্তটা নিচ্ছে। এখানে কিন্তু তার নিজস্ব স্বতঃস্ফূর্ত ন্যাচারাল অ্যাট্রাকশন কিন্তু এখানে নেই। কেন স্টিফেন সে ধর্মে এতটা প্রবলভাবে জড়িয়ে যাচ্ছে? কারণ তার মধ্যে ভয়। ছোট মানুষ, টিনেজ বয়, তখন তার মধ্যে ভয়টাকে চরমভাবে তীব্রভাবে ঢুকে গেছে, এবং সেই ভয়ে সে ধর্মের প্রতি আনুগত্য স্বীকার করছে। আমরা অ্যানালিসিসে আছি, দেখতে পাচ্ছেন অ্যানালিসিস 1। জি স্যার। অ্যানালিসিস 1, আচ্ছা, অ্যানালিসিস 1। এখন আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম ওগুলোকে একটু অন্য পার্সপেক্টিভ থেকে দেখি, একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। অল অফ চ্যাপ্টার 3, আমরা চ্যাপ্টার 3 সম্পর্কে, চ্যাপ্টার 3 খুব ছোট্ট একটা চ্যাপ্টার, এটার বিষয়বস্তু কিন্তু কম, কিন্তু বোঝার ব্যাপার আছে। বিষয়বস্তু কম, কিন্তু আমাদের মাথা ঠান্ডা রেখে একটু বুঝতে হবে। অল অফ চ্যাপ্টার 3 deals with the result of Stephen's first rebellion against Catholic values. প্রথমবার স্টিফেন ক্যাথলিক ভ্যালুস, রিলিজিয়নের বিরুদ্ধে কিন্তু সে রিবেলিয়ন করেছিল, বিদ্রোহ করেছিল। সেই বিদ্রোহের ফলে তার কার্যক্রমটা কি ছিল? ইনভলভমেন্ট উইথ দ্য প্রস্টিটিউট। সে প্রস্টিটিউটদের সাথে নিয়মিত মেলামেশা শুরু করে। এটা ছিল তার প্রথম বিদ্রোহ। ক্যাথলিক ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে ওই ছিল তার প্রথম বিদ্রোহ। At first, প্রথম প্রথম, he enters a state of moral paralysis and confusion. মানে হঠাৎ করে সে স্পিরিচুয়াল ক্রাইসিসে পড়ে যায়, কনফিউশনে পড়ে যায়। আপনি একটা নিয়ম ভাঙলেন,
এটা কিন্তু আমাদের সবার মধ্যেই সহজাত, সবাই ভাবে যে কিসের নিয়ম কানুন, কিচ্ছু মানবো না। কিন্তু আপনি যখন একটা নিয়ম ভাঙলেন, তারপরে আপনি নতুন একটা নিয়ম খুঁজতে থাকবেন যে আমি তো এটা ভাঙলাম, তাহলে আমি এখন কোন নিয়ম মানবো। আমরা যতই বলি যে কোনো নিয়ম কানুন মানবো না, কিন্তু স্বাধীন থাকবো, কিন্তু আমরা এমন ভাবে বড় হয়েছি যে আমরা নিয়ম কানুন ছাড়া বাঁচতে পারি না। উই ক্যানট সার্ভাইভ উইদাউট রুলস। আপনি একটা নিয়ম যখন ভাঙলেন, তখন আপনার সামনে আরেকটা নিয়ম থাকতে হবে, নইলে আপনি কনফিউশনে পড়ে যাবেন, ক্রাইসিসে পড়ে যাবেন। এইভাবে স্টিফেন ডেডালাস যখন ক্যাথলিক রিলিজিয়ানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্রোহ করলো, এখন সে কনফিউশনে পড়ে যাচ্ছে, তাহলে আমি কোন নিয়ম মানবো। He seems to lose the ability to maintain any kind of moral structure or self-discipline. যে moral structure, morality এবং self-discipline, সে প্রচুর মেলামেশা শুরু করলো প্রস্টিটিউটদের সাথে। এই যে সেলফ কন্ট্রোল, সেলফ ডিসিপ্লিন, এটা সে মানে মেনটেন করতে পারছে না। কেন পারছে না? কারণ এখন স্টিফেনের সামনে কোনো স্ট্রাকচার নাই। সে একটা স্ট্রাকচারকে বিদ্রোহ করলো, কিন্তু আমাদের ব্রেন, আমাদের গ্রোথ, ব্রিঙ্গিং আপ এমন, আমরা এমন ভাবে বড় হয়েছি যে আমরা স্ট্রাকচার ছাড়া বাঁচতে পারি না। আমরা একটা স্ট্রাকচার ভাঙলাম, আরেকটা স্ট্রাকচার আমাদের লাগবে, নইলে আমরা কনফিউশনে পড়ে যাব। যখন স্টিফেন ক্যাথলিক রিলিজিয়নকে বাতিল করে দিল, তখন তার সামনে আরেকটা স্ট্রাকচার আনা প্রয়োজন। তাছাড়া সে কি মেনে জীবন ধারণ করবে? সে তো ওইভাবেই বড় হয়েছে। তার মধ্যে একটা চরম স্পিরিচুয়াল ক্রাইসিস, একটা আত্মিক সংকট দেখা দিল। সে কি করবে? এবং সে নিজেকে সামলাতে পারছে না। ডিপ আনরেস্ট, এই যে তার মধ্যে একটা প্রচন্ড অস্থিরতা শুরু হলো। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখনই আপনাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া হবে, when you are fully free, তখন দেখবেন আপনার মধ্যে প্রচন্ড কনফিউশন, প্রচন্ড অস্থিরতা সৃষ্টি হবে। কারণ এখন আপনার রেসপন্সিবিলিটি আপনার হাতে। আপনি যেটা ভুল করবেন সেটার জন্য আপনাকে পরবর্তীতে পস্তাতে হবে। এর ফলে আমরা যখন টোটাল ফ্রিডম পাই, তখন আমাদের মধ্যে কিন্তু প্রচন্ড অস্থিরতার সৃষ্টি হয়। একইভাবে স্টিফেন ডেডালাস when he snatched his own freedom, এখন সে কনফিউজড, রেস্টলেস, অস্থির। His deep unrest manifests itself, এটা প্রকাশ পাচ্ছে as a general souring of his whole personality. তার পুরো পুরো পার্সোনালিটি, তার পুরো যে মেজাজ, এটাই রুক্ষ হয়ে যাচ্ছে। সে সবার সাথে খিটখিটে, খিটমিটে আচরণ করছে। সে সবার সাথেই কারণে অকারণে খারাপ ব্যবহার করছে। সে সবার সাথে বিরক্ত, ওর মধ্যে একটা বিটারনেস কাজ করছে। মানুষটা যেন বদলে যাচ্ছে। ছিল একরকম যখন, এর আগে স্টিফেন ডেডালাস ছিল একরকম সফট মাইন্ডেড। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন হঠাৎ করে স্টিফেন যেন অন্য মানুষ, সবার সাথে বাজে বিহেভ করছে, খিটমিটে রাফ বিহেভ করছে। মানে ওর পার্সোনালিটিতে ওর যে মানসিক অস্থিরতা, সেটা কিন্তু ফুটে উঠছে। হিজ সিচুয়েশন ইজ ডিফিকাল্ট, সে মেন্টাল সিচুয়েশন খুবই খারাপ। তার তো কোনো কাছের বন্ধু নাই, সে একা একাই কনফিউজড, একা একাই সে ডিপ্রেসড, ফ্রাস্ট্রেটেড, রেস্টলেস। সে একা একা কিভাবে করবে? হি ইজ ইন্ডালজিং ইন দ্য প্লেজার্স অফ দ্য ফ্লেশ ফর দ্য ফার্স্ট টাইম। সে ফিজিক্যাল রিলেশনে যাচ্ছে প্রস্টিটিউটদের সাথে, সেটা কিন্তু পুরো ধর্ম বিরোধী। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, কেউ কেউ বলে দ্য মোস্ট সিরিয়াস অরিজিনাল সিন, দ্য অরিজিনাল সিন, ডেডলি সিন। But he soon learns that to abandon the moral order in which one was raised is no easy thing. এই যে কথাটা বললাম, আমরা ছোটবেলা থেকে যে মূল্যবোধ নিয়ে, যে ভ্যালু নিয়ে বড় হই, সেটাকে বাতিল করে দেয়া কিন্তু সহজ কথা না। টু অ্যাবান্ডন দ্য মোরাল অর্ডার, আপনি যদি নৈতিকতা, নীতি নৈতিকতাটাকে বাদ দিয়ে দিতে চান, ইন উইচ ওয়ান ওয়াজ রেইজড, আমরা যেটাতে বড় হয়েছি, ইট ইজ নট ইজি থিং। আপনি এত সহজে আপনার নীতি নৈতিকতাটাকে বাদ দিতে পারবেন না। ইট ইজ ইম্পসিবল টু ডিসকার্ড দ্য ভ্যালুস দ্যাট উই ওয়ার রেইজড, আমরা বড় হয়েছি সেই মূল্যবোধে, সেটাকে আপনি এত সহজে বাদ দিতে পারেন না। ইট ইজ নট পসিবল, নো ইজি থিং। ওই ছোট বয়সের একটা টিনেজ, একটা কিশোর ছেলে, সে কিভাবে এত কঠিন কাজটা করবে? সে ঠিকই বিদ্রোহ করছে, কিন্তু বিদ্রোহ করার পর তার একটা স্ট্রাকচার লাগবে, সেটা সে কোথায় পাবে? সে কনফিউজড হয়ে যাচ্ছে, সে নিজেকে সামলাতে পারছে না, সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, রেস্টলেস হয়ে যাচ্ছে, এবং
এই অস্থিরতা তার ভেতরে প্রকাশ পাচ্ছে, তার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, সে একটা বিটার, একটা তিক্ত মনোভাব সম্পন্ন মানুষে পরিণত হচ্ছে। আমরা নেক্সট পার্টে আসি। Stephen will eventually prove to be too independent a thinker for Catholic doctrine. Too independent a thinker for Catholic doctrine. সে এত বছর, এত বয়স, সে এই ধর্মকর্মে কিন্তু বড় হয়েছে। তখন তার বয়স হচ্ছে 14-15, স্টিফেনের বয়স তখন 14-15। তখন সে নতুন করে স্বাধীনভাবে চিন্তা করবে, এটা কিন্তু এত সহজ না। তার চিন্তা ভাবনা কি ছিল এটা আমরা জানি। His love for beauty and for the particular pleasure offered by the human body. এই যে মানুষের শরীরের স্বাভাবিক যে চাহিদা, সেটার ডাকে সাড়া দেয়া, এটা তার ইচ্ছা যে আমরা সৌন্দর্যের পূজারী, আমরা সৌন্দর্যকে দেখলে সেটাকে অ্যাডমায়ার করব, আমাদের শরীরের যে চাহিদা সেটাকে আমরা রেসপেক্ট করব। এটা ছিল তার কথা, আমাদের শরীর যা চায়, মন যা চায়, আমরা যেন তাই পাই। কিন্তু এটা তো ধর্মের কথা না, এটা ধর্মের বিরুদ্ধে। Do not necessarily mean that he is destined for a life of carnal decadence. এখন আমরা যদি বলি যে স্টিফেন তার শরীর যা চায় তাই করছে, তার মন যা চায় তাই করছে, তার মানে সে তো একটা অমানুষ, একটা পশু। কিন্তু আমরা সেটা বলতে পারি না, সেটা তাহলে অবিচার করা হবে তার উপরে। ইট ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট হি ইজ আ ক্রিমিনাল। তাকে কিন্তু আমরা ক্রিমিনাল বলতে পারি না, তাকে আমরা ক্যারেক্টারলেস, একটা ন্যাচারাল ইম্পালস যারা সেই। আপনার কথা কেটে এসেছে, একটু রিপিট করবেন? হ্যাঁ শিওর। এই যে শারীরিক চাহিদা, মানসিক চাহিদার প্রতি সবসময় একটা মানে এটাকে যে সায় দেয়া, ইন্ডালজ করা, এটা কিন্তু আমাদের সবারই মধ্যেই আছে। আমরা কে কতটা পার্সন অফ ডিগনিটি, সম্মানিত ব্যক্তি, তা কিন্তু আমরা কে কাকে কতটা কন্ট্রোল করতে পারে তার উপরে। এখন স্টিফেন ডেডালাস তাকে সে কন্ট্রোল করতে পারছে না। স্টিফেন হ্যাজ ল্যাক অফ সেলফ কন্ট্রোল। তার মানে এই না সে অমানুষ, তার মানে এই না সে দুশ্চরিত্র। Even before he is terrified by Father Arnold's sermon, 3 দিনের সেই ধর্মীয় আয়োজন শুরু হওয়ার আগেই his period of warring brings much discontent and restlessness. এই যে সে প্রস্টিটিউটদের সাথে ওঠা বসা করছে, এর ফলে কিন্তু ন্যাচারালি তার মধ্যে একটা অসন্তুষ্টি, একটা অস্থিরতার তৈরি হচ্ছে। ইভেন বিফোর দ্যাট, হওয়ার আগেই ওর মধ্যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, মানে ওর ভেতরে ভেতরেই স্টিফেন টের পাচ্ছে যে এই যে তার কার্যক্রম, এটা কিন্তু তাকে শান্তি দিচ্ছে না। মেবি তাকে শারীরিক আনন্দ দিচ্ছে, কিন্তু এই শারীরিক আনন্দ মানেই কিন্তু মানসিক আনন্দ না। ফিজিক্যাল প্লেজার ইউজুয়ালি ডু নট ব্রিং মেন্টাল পিস। ডিসকন্টেন্ট, ওর মধ্যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, একটা অস্থিরতা তৈরি হচ্ছে, অসন্তুষ্টি তৈরি হচ্ছে। এমনিতেই ওর মধ্যে একটা রিয়াকশন আসছে যে স্টিফেন বুঝতে পারছে সে যা করছে ঠিক করছে না। এরপরে তো 3 দিনের একটা রিট্রিট এলো। দিস পিরিয়ড ফর শ্যাডোজ ডিফিকাল্টিজ হি উইল হ্যাভ লেটার অন। এর পরবর্তীতে তার যে মানসিক যন্ত্রণা, সেটার একটা প্রতিফলন আমরা এখানে পাচ্ছি। If and when he rejects the Catholic Church and his teaching, এই যে সে ক্যাথলিক চার্চকে বর্জন করছে, he will have to find a new ethical system on his own. যেটা বললাম, আপনি একটা ধর্মকে বাদ দিলেন, বর্জন করলেন, তারপর আমাদের মেন্টাল স্টেটটা এরকম, আমাদের ধর্ম ছাড়া আমরা চলতে পারি না। বর্জন করতে চাচ্ছে, তাহলে সে কি ফলো করবে? হিজ সেন্স অফ বিং লস্ট, সে দেখছে সে হারিয়ে গেছে ইমোশনালি, হি ইজ লস্ট। মেক্স ইট পসিবল ফর ফাদার আর্নল্ডস সারমন টু ব্রিং হিম ব্যাক টু চার্চ। ওইরকম একটা ভালনারেবল সিচুয়েশন, যখন সে লস্ট, কনফিউজড, অসন্তুষ্ট, তার মধ্যে অস্থিরতা, তখন কিন্তু ওই ফাদার আর্নল্ড, যিনি ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর ধর্মীয় ভাষণগুলো দিচ্ছিলেন, তার ভাষণগুলো কিন্তু তখন সিরিয়াসলি কাজ করছে। ফাদার আর্নল্ডস ডেডলি সারমন, তার ভয়ঙ্কর যে ভাষণগুলো, সেগুলো তাকে টেনে আবার ধর্মের পথে নিয়ে আসছে। কারণ স্টিফেন ওয়াজ নট স্ট্রং এনাফ টু লিভ উইদাউট এনি রিলিজিয়াস ডক্ট্রিন। সারমনগুলো, ধর্মীয় ভাষণগুলো খুব সাবধানে লেখা, যাতে মানুষজন অ্যাট্রাক্টেড হয়।
সিরিয়াসলি ভয় পেয়ে যায় এবং অ্যাট্রাক্টেড হয়। দ্য সারমনস আর ভেরি ওয়েল রিটেন অ্যান্ড আর ফেমাস পার্ট অফ দ্য নোভেল। এই পার্টের খুব গুরুত্বপূর্ণ, আপনারা যদি পারেন ওই পার্টগুলো দেখে নিতে পারেন, ইটস ইফ ইউ হ্যাভ টাইম। ফুল অফ ভিভিড ইমাজিনারি অ্যান্ড সেন্সুয়াল ডিসক্রিপশন, মানে সেইখানে যারা যত পাপ করে সেই পাপের শাস্তিগুলো একদম পরিষ্কার ভাবে মানুষ যাতে ভয় পেয়ে যায় সেইভাবে বর্ণনা দেয়া। They prey perfectly on Stephen's active imagination and sensitive nature. স্টিফেন যেরকম কল্পনাপ্রবণ, যতটা সে সেন্সিটিভ স্টিফেন, সেই সেন্সিটিভিটিকে পুরোপুরি পুঁজি করছে এই বর্ণনাটা। মানে স্টিফেন সে এতটাই সেন্সিটিভ, সে আরো বেশি ইনভলভ হয়ে যাচ্ছে। He is unable at this point to assert his independence from religion in which he has been raised. বিশেষ করে এই ভয়ঙ্কর ধর্মীয় ভাষণ, 3 দিনের 3টা ভাষণ শোনার পর স্টিফেনের মধ্যে ওই সাহসটা নাই যে সে নিজে নিজে কিছু বলবে। প্রচন্ড ভয়ে সে পঙ্গু হয়ে যায়। ফিয়ার ড্রাইভস হিম ব্যাক। এতদিন তো ওর মধ্যে শুধু কনফিউশন ছিল, ডিসকন্টেন্ট, অসন্তুষ্টি ছিল, অস্থিরতা ছিল, এখন নতুন করে ভয় যোগ হলো। যখন তার মধ্যে ভয় ঢুকে যাচ্ছে, ফাদার আর্নল তার ভাষণের মধ্য দিয়ে স্টিফেনের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিচ্ছে, প্রচন্ড শাস্তির ভয়, নরকের। ফিয়ার ড্রাইভস হিম ব্যাক। বিদ্রোহ করে একবার স্টিফেন বেরিয়ে এসেছিল, আবার সে পালিয়ে আবার ভেতরে ঢুকছে। দ্য থিমস অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এনট্র্যাপমেন্ট। একই সাথে আমরা এখানে স্বাধীনতা এবং আবার এনট্র্যাপমেন্ট, আবার ফাঁদ, স্বাধীনতা এবং ফাঁদ দুটো পাশাপাশি আমি পাচ্ছি। স্টিফেন একবার সে স্বাধীন হতে চাচ্ছে, আবার সে ফাঁদে গিয়ে আবার পা দিচ্ছে। The themes of independence and entrapment by Ireland are central to chapter 3. খুব ইম্পর্টেন্ট, কাগজ কলম থাকলে লিখে রাখেন। এই লাইনটা হচ্ছে এখন পর্যন্ত পড়া সবচেয়ে সিগনিফিক্যান্ট। এই চ্যাপ্টার 3 এর থিম কি সেটা যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে আপনারা বলতে পারেন এই যে আয়ারল্যান্ডে তখনকার মানুষের জীবনটা কেমন ছিল। ধর্ম ছাড়া সবাই অসহায়, আবার সে ধর্মতেই সবাই এসে সারেন্ডার করছে। ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এনট্র্যাপমেন্ট বাই আয়ারল্যান্ড। এখন এই কথাটা শুধু আয়ারল্যান্ডের বেলায় প্রযোজ্য তাই না, এখনকার সময় বাংলাদেশের বেলায়ও এই থিমটা কিন্তু প্রযোজ্য। উই সি স্টিফেন্স ফার্স্ট রিভল্ট। স্টিফেন যখন প্রথম বিদ্রোহ করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড হিজ সাবসিকুয়েন্ট রিপেন্টেন্স অ্যান্ড রিটার্ন। কিন্তু তার এই বিদ্রোহ বেশিক্ষণ টিকেনি, বেশি দিন টিকেনি। সে ভয় আবার সেই পুরাতন ধর্মের আশ্রয়ে ফেরত আসছে। প্রথমে সে বিদ্রোহ করছে, তারপর আবার সে সাবসিকুয়েন্ট রিপেন্টেন্স, সে অনুতাপ করছে, পাপ স্বীকার করছে, আবার সে ফিরে আসছে। এই হচ্ছে চ্যাপ্টার 3 এর কথা। তাহলে আমি আবার পড়ছি এই 2 লাইনটা, আপনারা লিখে রাখেন, ভেরি ইম্পর্টেন্ট। The themes of independence and entrapment by Ireland. আয়ারল্যান্ডে তখন যারা ছিল তারা কেন বেশিরভাগই ধর্মের কাছে আত্মসমর্পণ করছে, কেন তারা ধর্মের কাছে আত্মসমর্পণ করছে। রিলিজিয়নকে জেমস জয়েস কি বলছেন, উনি এনট্র্যাপমেন্ট শব্দটা ব্যবহার করছেন। মানে তখনকার সময় ধর্মকে ওরা যেভাবে ব্যবহার করতো এটা অনেকটা ফাঁদে হতো, ধর্মের ফাঁদে। ধর্মের নামে এখানে অনিয়ম ছিল, অনেক দুর্নীতি ছিল। স্টিফেন প্রথমে বিদ্রোহ করলো, পরে আবার কি সে ফিরে এলো। এই ছিল আমাদের চ্যাপ্টার 3। যেটা বলেছিলাম যে চ্যাপ্টার 3 তে কন্টেন্ট খুব অল্প, ঘটনা ঘটে খুব কম। স্টিফেন বিদ্রোহ করলো, তারপর সে ধর্মের বক্তব্য শুনলে ভয় পেয়ে আবার ফেরত আসলো। ছোট কথা, কিন্তু বোঝার এখানে আছে যে আমাদের জীবনের প্রত্যেকের জীবনেই, বেশিরভাগের জীবনে এই ঘটনাগুলো ঘটে। আমরা ধর্মের অনুশাসন আমাদের কাছে এতটাই বেশি মানে পেইনফুল মনে হয়, আমরা মনে হয় যে যা ধর্মকর্ম পালন করবো না। এটা অনেকের মধ্যেই কিন্তু এটা আসে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা আসে, তারা ধর্মের প্রতি বিরক্ত হয়ে যায়। কিন্তু আপনি যখন ধর্মকে যখন আপনি বর্জন করবেন, তারপর আপনি কি পালন করবেন, ইউ নিড এ স্ট্রাকচার। ঠিক সেই সময় গিয়ে বেশিরভাগ সো কল্ড অ্যাথিস্ট, যারা নিজেদেরকে মানে বিধর্মী হিসেবে দাবি করে, তারা কিন্তু একটা কনফিউজড, একটা ভালনারেবল স্টেটে পড়ে যায়। কারণ তারা এমন ভাবে বড় হয়েছে, তাদের মাথায় কিন্তু এটা ইনস্টলড। এই রিলিজিয়নের সফটওয়্যার কিন্তু আনইনস্টল করা যায় না, আমাদের ব্রেইনে ওটা থেকেই যায়।
এবং তারপর সেটা থেকে বেরিয়ে আসা, এটা কিন্তু সবাই পারে না। বেশিরভাগ বিধর্মী আবার ধর্মে ব্যাক করে। দেখবেন আমাদের দেশের অনেক বড় বড় বিধর্মী, তারা ইয়াং এইজে অনেক বিদ্রোহী কাজকর্ম করেছে, কিন্তু পরে আবার ঠিকই ফেরত এসেছে। কারণ আমাদের যে বেড়ে ওঠা, আমাদের যে আপব্রিঙ্গিং, আমরা ওই স্ট্রাকচার অনুযায়ী আমরা বড় হয়েছি। পরবর্তীতে হঠাৎ করে আমরা বলবো যে আমরা এসব কিছু মানি না, বাট উইদাউট স্ট্রাকচার উই ক্যানট সার্ভাইভ। আবার ধর্মকে বিদ্রোহ করে বেরিয়ে যায়, আবার কিন্তু ধর্মে ফিরে আসতে হয়। কারণ উইদাউট দ্য রিলিজিয়াস স্ট্রাকচার, উইদাউট such shelter, most of the people they are vulnerable, they are confused. ফিরে আসতে হবে। শুধুমাত্র নিয়ম কানুনকে ভেঙে দেয়া মানেই স্বাধীন হয়ে যাওয়া না। তারপর আপনার নিজেকে সামলানোর জন্য আপনার নিজেই একটা স্ট্রাকচার তৈরি করে নিতে হবে। সেটা যদি আপনি না পারেন, এই স্বাধীনতার কোনো মূল্য নাই। কমপ্লিট ফ্রিডম, দিস ইজ ভেরি রিস্কি। সেটা আমরা কিন্তু এই স্টিফেন ডেডালাসের মধ্যে দেখতে পাচ্ছি। স্টিফেন যখন নিজেকে স্বাধীন দাবি করছে, সে কিন্তু নিজেকে আর সামলাতে পারছে না। সে একের পর এক প্রস্টিটিউটদের সাথে মেলামেশা শুরু করছে। তার মধ্যে কিন্তু আমরা কোনো সেলফ কন্ট্রোল দেখতে পাচ্ছি না, কোনো সেলফ ডিসিপ্লিন দেখতে পাচ্ছি না। সে কিন্তু হারিয়ে যাচ্ছে, কনফিউজড হয়ে যাচ্ছে। পরে যাই হোক, নরকের ভয়ে সে কিন্তু আবার ধর্মে ফেরত আসছে। এটা কিন্তু শুধু স্টিফেন ডেডালাসের কথা না, এটা বেশিরভাগ মানুষের কথা। দিস ইজ নট দ্য স্টোরি অফ স্টিফেন ডেডালাসেস only. This is the general story of most of the people. নারী পুরুষ জাতি নির্বিশেষে সব ক্ষেত্রে কিন্তু এটা হয়। দিস ইজ আ কমন ফেনোমেন। মোটামুটি এই ঘটনা কিন্তু প্রায় সবার জীবনে ঘটে। অতটা সিরিয়াস না হলেও একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কিন্তু এটা সবার গল্প। দিস ইজ স্টোরি অফ এভরিওয়ান। ক্লিয়ার এই পর্যন্ত? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। এনি কোয়েশ্চেন? শুনতে পাচ্ছেন আমার কথা? প্লিজ রেসপন্ড। নো স্যার। আমরা তাহলে চ্যাপ্টার 4-এ যাই। চ্যাপ্টার 4-এও খুব বেশি ঘটনা না, তবে স্টিল ঘটনা অল্প, কিন্তু বুঝতে হবে বেশি। A portrait of the artist as a young man, চ্যাপ্টার 4। A portrait নভেলের চ্যাপ্টার 4-এ কি ঘটছে আমরা দেখি। আচ্ছা, কে পড়বেন এবার? আপনাদের মধ্য থেকে একজন পড়েন। রিয়াদ ধ্রুব আছেন? রিয়াদ আছেন? শুনতে পাচ্ছেন রিয়াদ? জি স্যার। আপনি একটু কষ্ট করে পয়েন্ট। Summary 1. জি, Stephen becomes almost financially pious, devoting himself daily to prayer and contemplation of Catholic doctrines. He sweeps away any doubts or misgivings he has with the idea that at later stage of his spiritual development, all will be clear. He forces different forms of unpleasantness on himself to punish each of his five senses. He prays fervently and attends Mass every day. At times, he gripped by a great spiritual love for God and his creations. But before long, Stephen's old independence begins to reassert itself. He finds it difficult to maintain a state of saintly serenity. If anything, his various methods of self-discipline make him more irritable. He does থ্যাংক not. ইউ। আচ্ছা, আমরা এইটুকু একটু দেখি, এখানে একটু বোঝার ব্যাপার আছে। সবাই একটু ক্লিয়ার হই কি 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 আছে এখানে। স্টিফেন বিকামস অলমোস্ট ফ্যানাটিক্যালি পায়াস। আপনার মনে আছে কিনা দান্তে, তার যে আয়া ছিল ছোটবেলায়, যার হাতে তার ধর্মের পড়াশোনার হাতে করি, সে যেমন ফ্যানেটিক ছিল, মানে প্রচন্ড ভাবে ধর্ম অন্ধ, স্টিফেন প্রায় ধর্মান্ধের মতো ধর্মীয় আচার ব্যবহার শুরু করে। সে প্রচন্ড পরিমাণে ধার্মিক হয়ে যায় হঠাৎ করে। এই যে তার মধ্যে ভয়, এবং সে কনফেস করলো তার যে রিলিজিয়াস স্পিরিচুয়াল রিবার্থ হলো, সে যখন প্রতিজ্ঞা করলো যে এখন থেকে ধর্মকর্মই সে করবে সিরিয়াসলি, এবং সেই ঝোঁকে সে কিন্তু খুব সিরিয়াসলি, খুবই ডিপ ধর্মান্ধতার সাথে সে কিন্তু ধর্মকর্ম
সিরিয়াসলি শুরু করে, ডিভোটিং হিমসেলফ ডেইলি টু প্রেয়ার অ্যান্ড কন্টেম্পলেশন। প্রতিদিন সে খুব নিয়ম করে, খুব মনোযোগের সাথে সে ধর্মকর্ম করছে। ধর্মীয় যত আচার অনুষ্ঠান, যত প্রেয়ার, সব সে ঠিক মতো করছে। খুব সিরিয়াস, ভেরি ভেরি সিরিয়াস ইন রিলিজিয়াস ম্যাটার্স। হি সুইপস অ্যাওয়ে এনি ডাউটস অফ মিসগিভিংস। এর আগে তার মধ্যে যত ডাউট ছিল, যত সন্দেহ ছিল, যত সংশয় ছিল, সব বাতিল করে হি হ্যাজ উইথ দ্য আইডিয়া, মানে তার মধ্যে এখন আর কোনো ডাউট নাই, ধর্ম নিয়ে তার আর কোনো সন্দেহ, কোনো সংশয় নাই। সে একদম পুরোপুরি ধর্মে নিয়োজিত, ধর্মের সে পুরোপুরি আনুগত্য স্বীকার করেছে। At a later stage of spiritual development all will be clear. পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে কি কি ডাউটকে সে ছড়িয়ে দিচ্ছে। এই ডাউটগুলো পরে আবার ফেরত আসবে, তবে আপাতত স্টিফেন ডেডলাস সমস্ত দ্বিধা দ্বন্দ্বকে পাশে সরিয়ে সে কিন্তু সিরিয়াসলি ধর্মকর্ম করছে। সবার আগে ধর্ম, সবার আগে রিলিজিয়ন, সব কাজ বাদ, আগে ধর্মকর্ম, আগে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস। হি ফোর্সেস ডিফারেন্স ফ্রম রিলিজিয়ন সম্পর্কে পড়াশোনা করেছেন বা জানেন, আপনারা জানেন কিনা যে ওরা যখন পাপ করে তখন ওরা নিজেদেরকে শাস্তি দেয়, বেত দিয়ে পিটায়, নিজেদেরকে মানে হয়তো আগুনে পোড়ায়, হাত কেটে ফেলে, নিজেদেরকে শাস্তি দেয়। দে পানিশেস দেমসেলফ ফিজিক্যালি। অনেকে দেখবেন যে তারা গায়ে প্রচন্ড জোরে বেত দিয়ে আঘাত করে, প্রচন্ড জোরে দে পানিশ দেমসেলফ। একইভাবে স্টিফেনও নিজের শরীরে নিজে আঘাত করে, নিজেকে পানিশ করে, এবং হি পানিশ ইচ অফ হিজ 5 সেন্সেস, তার যে 5টা সেন্স দেয়, পানিশ হিমসেলফ। হি প্রেজ ফারভেন্টলি, এবং সে খুব আকুল ভাবে মনোযোগের সাথে, সে যখনই প্রার্থনা করে সে খুব মনোযোগের সাথে প্রার্থনা করতে থাকে। and attends mass every day, প্রতিদিন সে ওই চার্চে গিয়ে ম্যাস, ওদের যে ধর্মীয় সমাগম হয় সেখানে সে খুব সিরিয়াসলি সেখানে অ্যাটেন্ড করে। at times, সেই সময় he is gripped by a great spiritual love for God and his creation. ওই মুহূর্তে মনে হতে থাকে যে সত্যি সত্যি মনে হয় স্টিফেনের মধ্যে ঈশ্বরের প্রতি খুব গভীর ভালোবাসা, ঈশ্বরের প্রতি এবং ঈশ্বরের সৃষ্টির প্রতি তার যে গভীর ভালোবাসা সেটা মনে হয় জাগ্রত হয়েছে। কিন্তু মানে সার্ফেস লেভেলে মনে হতে থাকে যে স্টিফেন মনে হয় সিরিয়াসলি ধর্মকর্ম করছে, এত সিরিয়াস, ঈশ্বরের প্রতি তার এত ভালোবাসা প্রকাশ পাচ্ছে। কিন্তু এটা অনেকটা ওয়ার্কস অফ অ্যান অ্যাডিক্টেড পারসনের মতো। মানুষ যখন অ্যাডিক্টেড হয়ে যায় কোনো কিছুর প্রতি, সে যেমন অ্যাডিক্টেড এর মতো আচরণ করতে থাকে, একইভাবে মনে হতে থাকে যে স্টিফেন ইজ অ্যাডিক্টেড টু রিলিজিয়ন, সে মনে হয় ধর্মের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে। এবং স্টিফেন এগুলো কিন্তু তার মনের ভেতর থেকে ন্যাচারালি আসছে না, বরং রিলিজিয়ন ইজ বিকামিং অ্যান অ্যাডিকশন, অ্যান অবসেশন টু স্টিফেন। স্টিফেন মনে হয় অবসেসড হয়ে যাচ্ছে, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সে এতটাই পাগলের মতো ধর্মকর্ম করছে, মানে সে প্রচন্ড সিরিয়াস। স্টিফেন ভেরি ভেরি সিরিয়াস, মানে এতটাই সিরিয়াস যে চোখে পড়ার মতো। বাট বিফোর লং, কিন্তু এই পদ্ধতি বেশি দিন আর টিকলো না। Addiction always brings some negative feedback. Stephen's old independence begins to reassert itself. স্টিফেনের যে পুরাতন যে স্বাধীনতা পাওয়ার যে আকাঙ্ক্ষা, স্টিফেন he craves freedom, এটা begins to reassert itself. স্টিফেনের ভেতর থেকে সেই স্বাধীনতাকামী মনোভাব, স্বাধীনতা পিপাসা, সেটা আবার বের হয়ে আসতে লাগলো। He finds itself difficult to maintain a state of saintly serenity. একটা সময় স্টিফেন বুঝতে পারলো যে এই যে ধর্ম তার কাছ থেকে যা চাচ্ছে, সেন্টলি সেরেনিটি, একদম সাধুর মতো, সন্তের মতো, সাধুর মতো অবস্থান পারছে না। মানে রিলিজিয়ন তার কাছ থেকে আলটিমেটলি যেটা ডিমান্ড করছে, সেন্টলি সেরেনিটি, এটা সে বজায় রাখতে পারছে না। হি ফেইলস টু মেইনটেইন আ স্টেট অফ সেন্ট সেরেনিটি, সে কিন্তু পারছে না। একটা সময় স্টিফেন দেখলো যে সে অনেক চেষ্টা করছে, কিন্তু কোথায় যেন একটা সমস্যা। There is something wrong in this religious practice. If anything,
His various methods of self-discipline make him more irritable. একটা সময় দেখা গেল এই যে নিজেকে সে অতিরিক্ত, এর ফলে সে প্রচন্ড আরো বেশি ইরিটেবল, আরো বেশি বিটার পার্সোনালিটিতে পরিণত হচ্ছে। ধর্ম মানুষকে একজন নরম মানুষে পরিণত করার কথা, সফট স্পোকেন, জেন্টল। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে স্টিফেন ডেডালাস খুব আবেগের সাথে ধর্মকর্ম করছে ঠিকই, কিন্তু ও কিন্তু হি ইজ টার্নিং ইনটু আ বিটার পার্সোনালিটি। সে সবার সাথে খারাপ আচরণ করছে, তার মধ্য থেকে ভালো ব্যবহার বের হচ্ছে না, সে সবার সাথে বিটার বিহেভ করছে। সে নিজেও খুব তাড়াতাড়ি বিরক্ত হয়, তার মধ্যে ধৈর্য কমে যাচ্ছে। He does not grow more charitable or kind to his family or his peers. তার পরিবারের সদস্যদের সাথে হোক, তার বন্ধু বান্ধবদের সাথে হোক, ক্লাসমেটদের সাথে হোক, সে কারোর সাথেই কাইন্ড, চ্যারিটেবল, ভালো, ভদ্র, নরম আচরণ করতে পারছে না। সে সবার সাথে খারাপ আচরণ করছে। স্টিফেন চিন্তা করছে যে কেন সে সবার সাথে এরকম বাজে আচরণ করছে, কেন অল্পতেই তার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, কেন সে খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে, কেন ওর মধ্যে বিটারনেস জমছে, এর কারণটা কি? স্টিফেন বোঝার চেষ্টা করে যে why is he turning into a bitter personality. He thinks of various clergymen he knows. সে সব যত ধর্মীয় গুরু আছে, যত ফাদার আছে, সবাইকে সে লক্ষ্য করছে, and how they seem just as subject to human pettiness and irritability as everyone else. সে খেয়াল করলো যে বেশিরভাগ ফাদার, বেশিরভাগ রিলিজিয়াস পার্সন, তারা কিন্তু তারই মতো, হাতে গোনা দু একজন আলাদা, কিন্তু বেশিরভাগই এরা কিন্তু বিটার পার্সোনালিটি। যারা খুব সিরিয়াসলি ধর্মকর্ম করে তাদের মধ্যে একটা তিক্ততা, একটা বিটারনেস জমা, এবং তারা সবার সাথে কেমন খিটখিটে আচরণ করে। বেশিরভাগ রিলিজিয়াস পার্সন যারা খুব মানে ফ্যানেটিক্যালি পায়াস, যারা খুব ধর্মান্ধ, তারা অন্যের সাথে কেমন একটা তিক্ত আচরণ করে এবং তারা অল্পতেই বিরক্ত হয়। এই যে একটা শান্ত, সৌম্য, সাধুর মতো যে একটা আচার ব্যবহার, সেটা বেশিরভাগ ধর্মীয় মানুষের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। তাহলে স্টিফেন বলছে, তাহলে কি ধর্ম বেশিরভাগ মানুষকে এরকম খিটখিটে মেজাজের মানুষে পরিণত করছে? এই সময় গিয়ে স্টিফেন চিন্তা করে, তাহলে কি ধর্ম আমাদেরকে কি খারাপ মানুষে পরিণত করছে? একদম একদম তিক্ত মানসিকতা আমাদের মধ্যে কি এই ধর্মের কারণে আসছে? হি হ্যাজ অলসো সাম ডাউটস, তার মধ্যে অবশেষে কিছু সন্দেহ চলেই আসলো about the rather rigid Catholic compartmentalization of different virtues and wisdom. বিশেষ করে ধর্ম এই ভার্চু এন্ড উইজডম নিয়ে যে ধর্মের যে বিভিন্ন কথাবার্তা, এইসবে সে যথেষ্ট সন্দেহ পোষণ করলো, যে ধর্ম মনে হয় যা বলছে ঠিক বলছে না। বিশেষ করে ধর্ম ভার্চুস, মানুষের মানবীয় গুণাবলী, এবং উইজডম, জ্ঞান, এগুলোকে ধর্ম এত আরবিট্রারিলি কম্পার্টমেন্টালাইজ করছে, এত কঠোরভাবে সবকিছুকে বিভিন্ন ভাগে ভাগ করছে, এটা অনেকটাই আরবিট্রারি মনে হচ্ছে। মেবি স্টিফেন তখন মনে করতে থাকে, মেবি হতে পারে এই ধর্মের বেশ কিছু সিরিয়াস উইকনেস আছে, দুর্বলতা আছে। এই কথাটা বারবার স্টিফেনের মনে আছে, যে আমি এত এত ধর্মকর্ম করছি, আমি ধর্মীয় নিষেধ সবকিছু ঠিক মতো পালন করছি, সবকিছু ধর্মের অনুযায়ী করছি, কিন্তু তারপরেও আমি এত ইরিটেবল কেন? অল্পতেই আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, অল্পতেই আমি বিরক্ত হয়ে যাচ্ছি, মানুষের সাথে আমি খারাপ আচরণ করছি, আমি কেন শান্তি পাচ্ছি না? স্টিফেন ডেডালাস আবার চিন্তা করছে যে আমার শান্তি কোথায়? ধর্ম কি তাহলে আমাকে শান্তি দেবে না? আমি পাগলের মতো ধর্মকর্ম করে যাচ্ছি। স্টিফেন বুঝতে পারছে হি ইজ সামহাউ অ্যাডিক্টেড, অবসেসড উইথ রিলিজিয়ন, কিন্তু এত অবসেসড হওয়ার পরেও ধর্ম তাকে শান্তি দিচ্ছে না, এবং শান্তি না পাওয়ার কারণে স্টিফেন সবার সাথে খুবই খারাপ আচরণ করছে, সে একজন বিটার পার্সোনালিটিতে পরিণত হচ্ছে। এই পর্যন্ত কি আপনাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্টিফেন বলেন। যে ওর এই যে 5 সেন্সকে সাপ্রেসড করার জন্য যে নিজেকে ও পানিশ শাস্তি করতো বা দেয়। হিট করতো, স্যার হ্যাঁ। এটাও তো আমাদের ধর্মে বা
আমি জানি না ক্রিশ্চিয়ানিতে আছে কিনা। এটা আছে, হচ্ছে গিয়ে কি এটা আমাদের ক্যাথলিক ধর্মে তো ক্যাথলিক মানা ধর্মে করা। আছে, হ্যাঁ, এটাও তো ক্যাথলিক ধর্মে আছে। ধর্মের বাহিরের কাজই সে করলো। না না না, এটা ক্যাথলিক ধর্মে আছে। ওরা ওই যে যিশু খ্রিস্টের ক্রসের সামনে বসে হাঁটু গেড়ে বসে নিজেকে আঘাত করতে থাকে। চাবুক থাকলে চাবুক দিয়ে নিজেকে আঘাত করে, অনেকে বেত দিয়ে আঘাত করে, অনেকে ওই দেয়ালের সাথে মাথা ঠোকে। এটা ওদের প্র্যাকটিস আছে। ও, এটা ওদের রিচুয়াল আলাদা। হ্যাঁ 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 হ্যাঁ, ও এটা আচ্ছা। ক্যাথলিকদের আছে। আগে ছিল, একটা সময় প্রচন্ড ছিল। বিশেষ করে আপনারা ওই বিশেষ একটা গ্রুপ জিসুইট, ওদের কথা জানেন কিনা, পিউরিটানদের নাম শুনেছেন কিনা? জি জি। এই পিউরিটানরা নিজেদেরকে শাস্তি দিত। হ্যাঁ, ওরা এখন এই জায়গায় এই কিন্তু সিস্টেম আপনারা একটা জিনিস মাথায় রাখতে হবে, স্টিফেন কিন্তু যা করছে একদম অবসেসড হয়ে যাচ্ছে। সে যখন প্রথম প্রস্টিটিউটদের সাথে মেলামেশা করলো, সে কিন্তু অবসেসড হয়ে গেল, একের পর এক প্রস্টিটিউটের সাথে মেলামেশা শুরু করলো, সে অবসেসড হয়ে গেল। অবসেশনের ফলে তার মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হলো। আবার সে নরকের ভয় তার মধ্যে ঢুকলো। তারপর সে ধর্মকর্ম করা শুরু করলো, এমনই ধর্ম করা শুরু করলো যে সে অবসেসড, এবং সে অবসেশনের ফলে তার মধ্যে আবার কিন্তু বিটারনেস জাগ্রত হলো। জি স্যার, নিজেকে দেখা যাচ্ছে যে ও মানে যেটাই করছে এক্সট্রিম লেভেলে। এক্সট্রিম যখন লেভেলে চলে যাচ্ছে। যখন ধর্ম করছে তখন সেটাও এক্সট্রিম লেভেলে, যখন সিন করছে সেগুলো ডেডলি সিনই করছে, কোনো ছোটখাটো না এরকম। তো স্যার আমার মনে হয় যে ও ব্যালেন্স রাখতে পারছে না বোধহয়। হ্যাঁ, শুধু ও না, আপনি আমি আমরা সবাই। বিশেষ হ্যাঁ, করে সেটা তো। এই আমাদের এই বিশেষ করে এই যে সোশ্যাল নেটওয়ার্কিং স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। পচিয়ে ফেলি সবকিছু। স্যার এটা আপনার আমাদের কথা শোনা যায়নি। বললাম যে এই যে আমরা আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক ইনস্টাগ্রামে দেখবেন, আমরাও কিন্তু বেশিরভাগ সময় আমরা ব্যালেন্স রাখতে পারি না। উই অলসো গট টু অবসেসড। আপনি যখনই অবসেসড হয়ে যাবেন, মনে রাখবেন, ভেরি ভেরি কেয়ারফুল, আপনি যখনই আপনি তখন কোথাও শান্তি পাবেন না। ওকে, নেক্সট সামারি 2 পার্টে আসি আমরা। যখন আশেপাশের মানুষরা দেখলো যে আরে ভালোই তো, ও তো স্টিফেন খুব ভালো, মানে অনেক ডিপলি সে রিলিজিয়নের সাথে ইনভলভড, তখন সে ওই বেলভিডিয়ার কলেজ থেকে বের হয়ে আসবে আর কি। তখন তার বয়স 15-16, 15-16। ওই সময় তার কলেজ পাশ করে সে বাইরে বেরিয়ে আসবে, পড়াশোনা শেষ হবে আর কি, ওদের কলেজ লেভেলের পড়াশোনা শেষ হবে। তখন ওই বেলভেডিয়ার কলেজের যিনি রেক্টর, উনি যে হেড ফাদার ডিরেক্টর অফ দ্য স্কুল, আস্কড স্টিফেন টু হিজ অফিস। ওকে ডাকে, অফিসে ডাকে, হ্যাভিং নোটিসড স্টিফেন্স পাইটি অ্যান্ড হিজ একাডেমিক ট্যালেন্ট। ওরা খুব ভালো করেই জানে যে স্টিফেন খুবই রিলিজিয়াস, খুবই ধার্মিক, ভেরি ভেরি সিরিয়াস, পায়াস, ডিভাউট পারসন। তখন ওই হেড ডিরেক্টর প্রিন্সিপাল যে tries to draw Stephen to the calling by describing the incredible responsibility and power of a priest. তখন বলল যে আচ্ছা স্টিফেন ডেডালাস, ইউ আর ভেরি রিলিজিয়াস, ভেরি পায়াস, তুমি এই প্রিস্টহুড বেছে নাও, তুমি ফাদার হয়ে যাও, পাদ্রী হয়ে যাও, তুমি আমাদের ধর্মীয় একজন পার্সোনালিটি হয়ে যাও, টেক দিস অ্যাজ ইউর প্রফেশন, রিলিজিয়নকে তুমি তোমার পেশা হিসেবে নিয়ে নাও। বিশেষ করে আয়ারল্যান্ডে তখন এটা কিন্তু অনেক প্রফিটেবল পেশা। চার্চে চাকরি নেওয়া মানে হচ্ছে লাইফ সেটেলড। সেই ক্ষেত্রে এটা ওর বেশ লোভনীয় একটা প্রস্তাব ছিল স্টিফেন ডেডালাসের কাছে। দ্য আইডিয়া ইজ নট উইদাউট ইজ অ্যাপিল ফর স্টিফেন। যেটা বললাম, স্টিফেন তো দেখলো এটা খুব ভালো একটা প্রপোজাল, এটা লাইফের জন্য, বিশেষ করে ওর ফ্যামিলিতে ওর বাবার কারণে তো ওরা খুব ফিনান্সিয়াল ট্রাবলের মধ্যে আছে। ও যদি চার্চে চাকরি নিতে পারে তাহলে তো ওর লাইফ সেটেলড, ওদের ইকোনমিক্যাল দিক থেকে, টাকা পয়সার দিক থেকে কোনোদিন আর কোনো সমস্যা হবে না। স্টিফেন দেখলো যে এটা খুব লোভনীয় প্রস্তাব, ফ্যামিলিকে সাপোর্ট দেয়া যাবে, সবাইকে সাপোর্ট করা যাবে। বাট চিন্তা ভাবনা চলছে। বাট আফটার হি লিভস দ্য রেক্টরস অফিস, হি কন্টিনিউস টু রিফ্লেক্ট অন দ্য লাইফ অফ এ প্রিস্ট। তখন সে খুব ঠান্ডা মাথায় চুপচাপ চিন্তা করতে থাকে যে এই আমি যদি প্রিস্ট হয়ে যাই তাহলে আমার লাইফটা কেমন হবে। সে গভীরভাবে
চিন্তা ভাবনা করতে থাকে, খুব মন দিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। He thinks about a long life of pondering obscure questions of Catholic doctrine. সে বলছে এই ক্যাথলিক রিলিজিয়নের অনেক মানে দুর্বোধ্য মানে বিমূর্ত কিছু চিন্তা ভাবনা আছে, এগুলো আমাদের আমাদের প্রশ্নের উত্তর দেয় না, বরং আমাদের অনেক জিজ্ঞাসা সেখানে অপূর্ণ থেকে যায়। এই ধর্মের অনেকগুলো বিষয় আছে যেগুলো কোয়েশ্চেনেবল। ইভেন মোর ভিভিডলি, আরো ভালোভাবে সে যদি ভাবতে থাকে যে হি ইমাজিনস দ্য স্টেল অর্ডার ইন হোলস অফ ক্লঙ্গোজ, বিশেষ করে ক্লঙ্গোজের হলগুলো, তারপরে চার্চ, সেখানের যে একটা দমবদ্ধ গুমোট একটা গন্ধ। সে ভাবে যে আমি যদি প্রিস্ট হয়ে যাই, সারা দিন আমাকে ওই চার্চেই থাকতে হবে, এই চার্চের গন্ধ তো আমি সহ্য করতে পারি না। খুব ভালো করে খেয়াল করেন, একদম ফার্স্ট পেজ থেকে সে কিন্তু স্মেল, এই গন্ধের উপর সে কিন্তু অনেক গুরুত্ব দিয়েছে। যখনই তার চিন্তা আসলো যে আমি তাহলে প্রিস্ট হব, আমি ধর্মীয় গুরু হব, আমি পাদ্রী হব, ফাদার হব, তার মানে তো সারাক্ষণ আমাকে সেই চার্চে থাকতে হবে, সেই চার্চের কি দমবন্ধ গন্ধ, আমি সেখানে কিভাবে থাকবো। মানে খুব সিলি, একই সাথে খুব সিরিয়াস। মানে তার যে স্মেল, তার স্মেল এটা কিন্তু তাকে সিগন্যাল দিচ্ছে মেবি দিস ইজ নট ইউর চয়েস। And of spending his life wandering through corridors such as these, সারা জীবন এই চার্চে বন্দী হয়ে থাকতে হবে। In the end, শেষে গিয়ে সে রিয়েলাইজ করে that such a life repulses him. সে বলল যে এইরকম জীবন আমি কিভাবে যাপন করব, ধর্মকর্ম করছি ঠিক আছে, কিন্তু আমি যদি ফাদার হয়ে যাই, রিলিজিয়াস পার্সোনালিটি হয়ে যাই, আমার লাইফে তো কোনো আনন্দ থাকবে না। সে মানে বিরক্ত হতে লাগলো এই লাইফ তাকে, এই লাইফের প্রতি, এই প্রিস্টহুডের প্রতি তার মধ্যে একটা বিতৃষ্ণা কাজ করছে যে এইরকম একটা দমবন্ধ পরিবেশে আমি কিভাবে থাকবো। The life of a priest would be contrary to Stephen's desire for freedom and independence. এই যে স্টিফেন স্বাধীন থাকতে চায়, স্বাধীন থাকতে চায়, এটার পুরোপুরি বিপরীত। স্টিফেনের মন চায় স্বাধীনতা, ফ্রিডম, কিন্তু সে যদি প্রিস্ট হয়ে যায় তাহলে সারা জীবনের জন্য সে পরাধীন হয়ে যাবে। This life of priest is total contrary, পুরো বিপরীত টু ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। এবং এই ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, স্টিফেন বলছে আমি আমার এখন স্বাধীনতা প্রয়োজন। মানে সে মোটামুটি নিশ্চিত যে কোনোভাবেই সে এই প্রিস্টহুড প্রফেশনে যাবে না। On the way home, he sees a tidy shrine to the Virgin Mary. Virgin Mary, Jesus Chrisটের যে মাদার, তার একটা মন্দিরের সামনে, তার একটা মন্দিরের সামনে সে যায়, গিয়ে দেখে খুব সুন্দর সাজানো গোছানো, অনেক বেশি সাজানো গোছানো, এতটাই সাজানো গোছানো যে অবাস্তব। Walking in a lane that leads to his home, he noticed that the faint smell of rotting cabbages coming from the kitchen gardens down by the river. সে দেখে এই যে ক্যাবেজ, বাঁধাকপি, বাঁধাকপি পচে যাচ্ছে, সেই বাঁধাকপির যে গন্ধ, সেই গন্ধ ওকে বেশি আকর্ষণ করছে চার্চের দমবন্ধ গন্ধের চাইতে। ভালো করে খেয়াল করেন, ক্যাবেজ, রটিং ক্যাবেজ, সেটার স্মেল ওর কাছে বেশি আকর্ষণীয়, far more attractive than the smell of church. মানে সে বলছে আমি দরকার হলে এই রটিং ক্যাবেজের পাশে দাঁড়িয়ে থাকবো, কিন্তু তারপরেও আমি ওই চার্চে যাব না, ওই দমবন্ধ পরিবেশে আমি মারাই যাব। হি রিয়েলাইজেস দ্যাট, সে মানে খুব ভালো করে মানে অনেক চিন্তা ভাবনা করে, অনেকক্ষণ চিন্তা করে, হি রিয়েলাইজেস দ্যাট হিজ সোল বিলংস টু দিস কাইন্ড অফ ডিসঅর্ডার। মানে আমি এরকম নকল বিশৃঙ্খলা, নকল পরিপাটি পরিবেশের মধ্যে থাকতে চাই না, বরং আমি বিশৃঙ্খলতার মধ্যে থাকি। He realizes that his soul belongs to this kind of disorder rather than to live the tidiness of the shrines of Mary. সে বলছে আমি এরকম মেকি, নকল সাজানো গোছানো পরিপাটি অবস্থার মধ্যে থাকতে চাই না, আমার কাছে দমবন্ধ লাগে। তাহলে কোথায় সে থাকবে? He prefers the simple smells and sensation of life and living. কাগজ কলম থাকলে লিখে রাখেন, প্লিজ নোট ইট ডাউন। স্টিফেন কি বলছে যে আমার এরকম নকল পরিবেশের দরকার নাই। সে কি চাচ্ছে? হি প্রেফার্স দ্য সিম্পল স্মেল অ্যান্ড সেন্সেশন অফ লাইফ অ্যান্ড লিভিং। আমাদের দৈনন্দিন সাধারণ জীবনের যে স্মেল, সেন্সেশন, সেটাকে সে চাচ্ছে।
এরপর সে বাড়ি ফিরে আসে ব্যাক হোম। হি লুকস অ্যাট হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ভাই বোনদের দিকে তাকিয়ে থাকে, রিফ্লেক্টিং অন হাউ এভরিথিং দ্যাট হ্যাজ বিন ডিনাইড টু দেম হি হ্যাজ বিন গিভেন ফ্রিলি টু হিম। মানে তার ভাই বোনরা দেখছে যে তারা সব সময় একটা নিয়ম কানুনের মধ্য দিয়ে বড় হচ্ছে, তাদের মধ্যে স্বাধীনতা, স্বাধীন চেতা মনোভাবের কোনো ছাপ সে দেখতে পায় না, ওরা রোবটের মতো লাইফ লিড করে। মানে তার ভাই বোনরা সবাই যান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত। তখন সে চিন্তা করলো তাদের সাথে আমার পার্থক্যটা কোথায়, আমি কেন সবার থেকে আলাদা? ভাই বোন তারা তো বেশ আনন্দের সাথেই তাদের জীবন যাপন করছে, তাহলে আমার কেন এত দম বন্ধ লাগে? স্টিফেন ডেডালাস বারবার নিজেকে জিজ্ঞেস করে যে কেন কেন আমার এত দম বন্ধ লাগে। ইয়েট দে ডু নট হেট হিম ফর ইট, কিন্তু আমার প্রতি তাদের তো কোনো ঘৃণা নেই, তারা তো তাদের জীবন খুব নিরিবিলি যাপন করছে, আমি কেন আমার লাইফটাকে এনজয় করতে পারছি না? মানে বারবার তার মধ্যে আবার একটা হীনমন্যতা কাজ করছে যে ওরা ওদের লাইফটা লিড করছে, কত সুন্দর লাইফ লিড করছে, আমি কেন আমার লাইফ লিড করতে পারছি না? আমার কেন এত অস্বস্তি লাগে, আমার কেন এত দম বন্ধ লাগে? ওদের তো স্বাধীনতা নিয়ে তো কোনো সমস্যা নাই, আমার কেন এত বেশি স্বাধীনতা প্রয়োজন? স্টিফেন ডেডালাস বারবার নিজেকে অনেকটা ধিক্কারি দিতে থাকে। এই সময় উই লার্ন দ্যাট দ্য ডেডালাস আবার অন্য জায়গায় যাবে, নো ডাউট বিকজ অফ অ্যানাদার ব্লান্ডার অফ স্টিফেন্স ফাদার। স্টিফেনের বাবা আবার সে কোনো একটা অকাজ করছে এবং তাদের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ, এবং তাদেরকে আবার এই জায়গা ছেড়ে চলে যেতে হবে, মানে তারা আরো দরিদ্র এলাকায় শিফট করবে, চলে যাবে। দ্য চিলড্রেন বিগিন টু সিং। এইরকম একটা অস্থির পরিবেশ, ওদের বাসার অর্থনৈতিক অবস্থা এতটা সংকটাপন্ন, তারপরেও ওদের বাড়ির যে বাচ্চা কাচ্চা আছে তারা গান গাইছে। মানে ছোট বাচ্চাদেরকে এই মলিনতা, এই কদর্যতা স্পর্শ করছে না, তারা তাদের মতো করে আনন্দ করছে। চিলড্রেন বিগিন টু সিং, তারা তাদের মতো আনন্দ করছে। এইদিকে পরিবারের অবস্থা খুব খারাপ, আর ওইদিকে ছোট বাচ্চারা হই হুল্লা করছে, গান করছে। And behind the hope and innocence of their voices, Stephen feels a weariness and a deep sorrow. স্টিফেন তো সবই বুঝতে পারছে, বড় ছেলে, সে ক্লান্তি অনুভব করছে, ছোট বাচ্চাদের জন্য সে খুব বেদনা অনুভব করছে। বাচ্চারা তো জানছে না যে ওদের পরিবারের অবস্থা কতটা খারাপ, ওরা তো আনন্দ গান গাইছে। দে ওয়ার টোটালি আনঅ্যাওয়্যার অফ দেয়ার ইকোনমিক সিচুয়েশন। এখন আমরা দেখতে পাচ্ছি যে ওই বয়সের 15-16 বয়সের একটা ছেলে, তার মধ্যে কিন্তু এরকম মানে সেন্সিটিভিটি আমরা কিন্তু লক্ষ্য করি, একেবারে যে রেয়ার তাই না, আমাদের সমাজে কিন্তু এরকম আছে। বিশেষ করে 15-16 বয়সের একজন কিশোর, তার মধ্যে কিন্তু এরকম সেন্সিটিভিটি আমরা লক্ষ্য করি। এক্ষেত্রে স্টিফেন যে একেবারে অন্যরকম স্পেশাল কেউ তা কিন্তু না, এটা কিন্তু অনেকের মধ্যেই আছে, আপনার জীবনেও আপনি লক্ষ্য করেন, একদম কিশোর কিশোরী নির্বিশেষে আপনার মধ্যেও কিন্তু এরকম মনে হতে পারে যে আমার ভাই বোনরা তারা তো দিব্যি আছে, গায়ে লেয়ে দিছে একদম, তারা চিল করতেছে তাদের লাইফে, তাহলে আমি কেন পারতেছি না, আমার কেন এত অসন্তুষ্টি? আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আপনিও এখনো টিল নাও ইউ উইল ফিল ইট, আপনি দেখবেন যে অন্যরা এনজয় করছে তার লাইফে, আপনি কেন এনজয় করতে পারছেন না? স্টিল এটা কিন্তু আমাদের সবার জীবনের একটা গল্প, এখানে এটা শুধু স্টিফেন ডেডলাসের গল্প না, ইট ইজ আওয়ার স্টোরি। Later, Stephen waits for his father and school tutor who have gone into building in the city on Stephen's behalf to get some information regarding university. ইউনিভার্সিটি ভর্তি সংক্রান্ত কিছু বিষয় তখন আসছে যে স্টিফেন প্রিস্ট হবে না, সে ইউনিভার্সিটিতে ভর্তি হবে, সে প্রিস্টহুড না নিয়ে সে ইউনিভার্সিটিতে ভর্তি হবে, সেই ইউনিভার্সিটির কথা চলছে। স্টিফেন গ্রোজ ইম্প্যাশন্ট এন্ড টেকস আপ ফর এয়ার, তখন ওর মধ্যে একটা অস্থিরতা আসছে, ইম্পেশেন্ট, ওর মধ্যে একটা অধৈর্য চলে এসছে, এবং সে টেকস আপ ফর এ ওয়াক। দ্য আইডিয়া অফ গোয়িং টু ইউনিভার্সিটি থ্রিলস হিম, ইউনিভার্সিটিতে সে যাবে,
ইউনিভার্সিটিতে ভর্তি হবে, ওর মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে। আমরাও যখন কলেজ লাইফে শেষ করে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হব, তখন আমাদের মধ্যেও কিন্তু একটা থ্রিল, একটা উত্তেজনা কাজ করতো। অলদো হি ইজ নট শিওর ইয়েট হোয়াট হিজ কলিং ইজ, হোয়াট হিজ কলিং ইজ। কলিং বলতে এখানে কলিং শব্দটার মানে হচ্ছে ডেস্টিনি। ওর সামনে কি অপেক্ষা করছে সেটা এখনো সে জানে না। হি ইজ নট শিওর ইয়েট হোয়াট হিজ কলিং ইজ। ওর ভবিষ্যৎ কি, ওর ডেস্টিনি কি, এটা এখনো স্টিফেন ডেডলাস জানে না। কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হবে, ওর মধ্যে একটা উত্তেজনা কাজ করছে, একটা হোপ। মানে হি ইজ কোয়াইট এক্সাইটেড অ্যাবাউট হিজ ইউনিভার্সিটি লাইফ। ওকে, আমরা আমাদের এই সামারিটা এখানে শেষ করব, এই স্লাইড দিয়েই আমরা শেষ করব। সে রাস্তা দিয়ে হাঁটছে, স্টিফেন ডেডলাস ইজ ওয়াকিং থ্রু দ্য লেন, হি ইজ রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট হিজ ফিউচার ইউনিভার্সিটি লাইফ। সে ইউনিভার্সিটি লাইফ কেমন হবে এটা নিয়ে সে অনেক জল্পনা কল্পনা করছে। এমন সময় হি এনকাউন্টার সাম স্কুল চামস। স্কুল চাম, চাম মানে হচ্ছে ফ্রেন্ড। স্কুলের কিছু বন্ধু বান্ধবের সাথে তার দেখা হয়, হু আর সুইমিং ইন দ্য সি, এরা হচ্ছে সমুদ্রে গোসল করছে। The sight of their spindly teenage bodies makes him somewhat anxious. এমন সময় তাদের যে বডি, ফিজিক্যাল ফিচার দেখে ও একটু, ওর একটু মনের মধ্যে মানে অ্যাংজাইটি, ওয়ারি, উদ্বিগ্ন। কেন? রিমাইন্ডিং হিম অফ হিজ ডিসকমফোর্ট উইথ হিজ ওন হাফ গ্রোন বডি। কাগজ কলম থাকলে লিখে রাখেন, এটা কিন্তু আমাদের অনেকেরই ব্যাপারে হয়। আমরা মনে করি যে আমাদের যে বডি, ইট ইজ নট এনাফ। আমরা আমাদের নিজের শরীর নিয়ে, নিজের ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে বেশিরভাগ সময়ই খুব অস্বস্তি ফিল করি। হয় আমরা খুব বেশি চিকন, অথবা আমি খুব বেশি মোটা। আমরা কখনোই নিজেদেরকে পুরোপুরি হেলথি বলে দাবি করতে পারি না। আমাদের মনে হয় আমরা বেশি চিকন অথবা বেশি মোটা, আমাদের এইটা বাড়াইতে হবে, এটা কমাইতে হবে, আমাদের আরো লম্বা হতে হবে, আমাদের মাসল বাড়াতে হবে, আমাদের আরো স্লিম হতে হবে, আমাদের স্কিন টোন করতে হবে। এটা আমরা স্টিফেন ডেডালাসের মধ্যেও পাই। স্টিফেন ডেডালাস ইজ ভেরি ওয়ারিড অ্যাবাউট হিজ ফিজিক্যাল স্ট্যাচার। তার যে ফিজিক্যাল ফিচার, এটা নিয়ে স্টিফেন ডেডালাস খুবই উদ্বিগ্ন। স্টিফেন ডেডালাস অনেকটাই হিউমিলিয়েটেড ফিল করে যখন তার মনে হয় সে ফিজিক্যালি আনফিট। হাফ গ্রোন বডি বলছে স্টিফেন ডেডালাস, সে হচ্ছে খুবই ছোটখাটো, শুকনা, মানে তার বয়সী অন্যান্য কিশোরের চাইতে তার গায়ের গঠন অনুন্নত, দুর্বল, এবং সে হিউমিলিয়েটেড ফিল করতে থাকে। তার মনে হতে থাকে অন্যরা কত সুঠাম দেহের অধিকারী, আর আমি, মানে সে, তার মধ্যে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাজ করে বিকজ অফ হিজ এই ফিজিক্যাল, এই যে ল্যাকিং, ডেফিসিয়েন্সি, ফিজিক্যাল ডেফিসিয়েন্সির জন্য তার মধ্যে একটা হীনমন্যতা বোধ কাজ করতে থাকে। তারই বয়সী ক্লাস ফ্রেন্ডরা তারা কত হেলথি, সুঠাম দেহের অধিকারী, ফিজিক্যালি স্ট্রং, আর সে হিউমিলিয়েট ফিল করতে থাকে, অস্থির বোধ করতে থাকে যে আমি ভার্সিটিতে ভর্তি হব কিন্তু আমার এই ফিজিক্যাল স্ট্রাকচার এখনো হাফ গ্রোন। মানে এটা কিন্তু শুধুমাত্র ওর অস্থিরতা না, এটা আপনার আমার সবারই কিন্তু অস্থিরতা। আপনারা স্বীকার করেন বা না করেন, আমরা সবাই কিন্তু আমরা অস্থির হই, আমরা খুবই হীনমন্যতায় ভুগি যখন আমরা নিজেদের ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে খুব ওয়ারির মধ্যে থাকি। আমাদের সবসময় মনে হতে থাকে যে উই আর নট পারফেক্ট, আমাদের বডি স্ট্রাকচার ইজ নট পারফেক্ট। একইভাবে স্টিফেন ডেডালাসের মধ্যেও আমরা সেই রেস্টলেসনেস অ্যাবাউট হিজ ফিজিক্যাল ফিটনেস নিয়ে আমরা লক্ষ্য করছি। দে কল আউট টু হিম, তার স্কুলের বন্ধুরা তাকে ডাকছে, ইনভাইটিং হিম টু সুইম, সমুদ্রে সাঁতার কাটার জন্য, বাট হি ডাজ নট কাম। কেন? কারণ ওদের সামনে সে সুইমিং করার জন্য যখনই ড্রেস খুলতে যাবে, যখনই সে আনড্রেস হতে থাকবে, তখন কিন্তু তার যে ফিজিক্যাল ডেফিসিয়েন্সি, তার যে শারীরিক মানে ঘাটতি, সেটা কিন্তু সবার সামনে এক্সপোজড হয়ে যাবে। As they call his name, নাম ধরে ডাকছে স্টিফেনকে, সবাই তার ফ্রেন্ডরা তাকে নাম ধরে ডাকছে, এ ডেডালাস। যখন তাকে ডেডালাস নাম ধরে ডাকছে, he thinks of a Greek myth's great artificer Daedalus.
তখন তার মন আবার অন্যদিকে চলে যাচ্ছে। সেই যে স্ট্রিম অফ কনসিয়াসনেস, তার মন তখন তার ফিজিক্যাল ল্যাকিংসটাকে বাদ দিয়ে তখন সে চিন্তা করছে, আরে ডেডালাস নামে একজন তো গ্রিক মিথোলজিতে একজন খুব ট্যালেন্টেড আর্টিস্ট ছিল, আর্টিফিসিয়ার, কারিগর ছিল ডেডালাস। সে কি করেছিল? হু ফ্যাশনড আ পেয়ার অফ উইংস দ্যাট এনেবলড ডেডালাসকে এক দ্বীপে, সমুদ্রের মাঝখানে এক দ্বীপে বন্দি করে রেখেছিল। ডেডালাস সে নিপুণ দক্ষতায় একটা পাখা, এক জোড়া পাখা বানিয়ে সেই দ্বীপ প্রিজন, দ্বীপের মধ্যে বন্দি ছিল, সেখান থেকে সে মুক্তি পেয়ে চলে যায়, পালিয়ে চলে যায়। ডেডালাস যেমন নিপুণ দক্ষতায় পাখা বানিয়ে, এক জোড়া পাখা বানিয়ে পালিয়ে গিয়েছিল, হি হ্যাজ আ সর্ট অফ ভিশন অফ দ্য ফ্লাইট। সে তখন চিন্তা করছে, ইস, ডেডালাস যেমন পালিয়ে গিয়েছিল, আমি যদি এরকম পালিয়ে যেতে পারতাম। হি হ্যাজ আ সর্ট অফ ভিশন অফ দ্য ফ্লাইট। ডেডালাস যেমন পালিয়ে গিয়েছিল, স্টিফেনের মধ্যেও এরকম একটা পালিয়ে যাওয়ার প্রবণতা কাজ করে। শুধুমাত্র স্টিফেনের কাছেই না, আমরাও, আমাদের মধ্যেও মাঝে মাঝে এই ইচ্ছাটা জাগে, আমরা পালিয়ে যাব, উই উইল এসকেপ। হি হ্যাজ আ সর্ট অফ ভিশন অফ ফ্লাইট। সে পালিয়ে যাবে, ইমাজিনিং হিমসেলফ অ্যাজ ওয়ান হু সোর্স থ্রু দ্য এয়ার। সে বলছে, এইসব, এই সমাজ থেকে, এই প্রতিবন্ধকতা থেকে, যেখানে আমি কখনো কোনো শান্তি পাচ্ছি না, সারাক্ষণ আমি এখানে হীনমন্য বোধ করছি, সারাক্ষণ আমি অস্থিরতা বোধ করছি, আমি এই সমাজে থাকবো না। হি কন্টিনিউস টু ওয়াক অ্যালং দ্য বিচ। সে খুব মন খারাপ করে, মন ভার করে সে সমুদ্র সৈকতের ধার দিয়ে হাঁটতে থাকে। এমন সময় হঠাৎ করে হি কামস অ্যাক্রস আ বিউটির সাথে তার দেখা হয়, সমবয়সী, নিয়ার হিজ ওন এজ, ওয়েডিং ইন দ্য ওয়াটার। সেই মেয়েটা সমুদ্রের পানিতে খেলছে। The vision of her makes him feel something akin to divine revelation. এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা যখন তার সামনে ঘটছে, তখন এক স্বর্গীয় অনুভূতি সে পাচ্ছে। অবশেষে, অবশেষে স্টিফেন ডেডালাস গট সাম পিস ইন হিজ মাইন্ড। ওর মধ্যে একটা স্বর্গীয় অনুভূতির সৃষ্টি হচ্ছে। সে কিন্তু বহুবার প্রস্টিটিউটদের সাথে মেলামেশা করেছে। হি নোজ অল ওয়েল অ্যাবাউট ফিজিক্যাল প্লেজার। কিন্তু এই জায়গায় সে যে আনন্দটা পাচ্ছে, ইট ইজ মোর দ্যান এ ফিজিক্যাল প্লেজার। মানে এখানে এই দৃশ্যটা দেখে তার কাছে সে এক অপূর্ব শান্তি অনুভব করছে, অন্যরকম এক ভালো লাগা তার মধ্যে কাজ করছে। তার মানে সে বুঝতে পারছে যে ফিজিক্যাল প্লেজার ইজ নট দ্য ফাইনাল প্লেজার। এই শারীরিক আনন্দটা এটাই সবচেয়ে চূড়ান্ত আনন্দ না। আমাদের, আমাদের মন আরো অন্য কিছু আকাঙ্ক্ষা করে। এইটা, এই যে একটা রিভিলেশন স্টিফেন ডেডালাসের মধ্যে আসলো, এটা কিন্তু ইউনিক, এটা কিন্তু সবার মধ্যে আসে না। এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আমাদের সাথে স্টিফেনের একটা সিমিলারিটি খোঁজার চেষ্টা করলাম, যে স্টিফেনের গল্প মানেই আমাদের গল্প, কিন্তু এখানে গিয়ে তার মধ্যে যে স্পেশাল রিয়েলাইজেশনটা আসলো, এটা কিন্তু আমার সবার মধ্যে আসে না, ইট ইজ ভেরি রেয়ার। এই যে সমুদ্রের জলে এক মেয়ে খেলা করছে, এই খেলা, এটা দেখে তার মধ্যে যে আনন্দের সৃষ্টি হলো, এটা কিন্তু নট রেগুলার, এটা কিন্তু সবার মধ্যে হয় না। তার মানে স্টিফেন ডেডালাস আমাদেরই একজন, কিন্তু আমাদের থেকে আলাদা। হি ইজ ওয়ান অফ আস বাট স্টিল ইউনিক ফ্রম আস। আমাদের থেকে আলাদা, আমাদেরই একজন, কিন্তু আমাদের থেকে আলাদা। এই লাইনটা লিখে রাখেন, আপনাদের কাজে লাগবে। এই যে এই পয়েন্টটা মার্ক করে রাখেন, আপনাদের কাজে লাগবে। দ্য ভিশন অফ দ্যাট গার্ল, যখন সেই মেয়েটাকে সে দেখতে পাচ্ছে, অপূর্ব এক দৃশ্য, ইট মেক্স হিম ফিল সামথিং অ্যাকিন টু ডিভাইন রিভেলেশন। তার মধ্যে এক স্বর্গীয় আনন্দের সৃষ্টি করে। হি কন্টিনিউজ অন হিজ উইক। সপ্তাহটা যেতে থাকে, and settles down to take a long nap on the beach. He settles, সে সমুদ্রের সৈকতে একটা ঘুম দেয়। এখানে এই যে উইক, এটা বানান ভুল আছে এখানে, সরি ফর দ্যাট। এখানে ওয়াক হবে, উইকের জায়গায় ওয়াক হবে, WALK, ওয়াক। হি কন্টিনিউস অন হিজ ওয়াক। সে হাঁটতে থাকে,
and settles down and take a long nap on the beach. অনেকক্ষণ হাঁটার পর সে সমুদ্রের সৈকতে কিছুক্ষণ ঘুমিয়ে নেয়. When he wakes up, it is night. সন্ধ্যা থেকে তখন রাত্রি. এখন এই জায়গায় আমরা স্টিফেন ডেডালাসের মধ্যে একটা অন্যরকম রিয়েলাইজেশন আমরা পাচ্ছি. Something more than a physical desire, a spiritual desire. সৌন্দর্যের প্রতি আমাদের যে একটা আত্মিক টান, এটা এখানে আমরা পাচ্ছি. এটা আমরা অ্যানালিসিস পার্টে গিয়ে আমরা আরেকটু ভালোভাবে জানতে পারবো. অ্যানালিসিস 1, এই স্লাইডটা কে পড়বেন? নীলিমা আছেন? সাইদা সুলতানা নীলিমা? স্যার আমি পড়বো? আসিফ জি স্যার। পড়েন স্লাইডটা একটু পড়েন তাহলে. Almost as soon as Stephen begins his new regimen of spiritual self-discipline, his nature begins to rebel. The movement from Catholic piety to an acceptance of the physical as part of beauty is central to his chapter. The central themes of entrapment by Ireland and escape are key. Stephen giving into carnal pleasure is made to fear for his soul. He returns. আচ্ছা ওকে আসিফ, আমরা এখানে একটু অ্যানালিসিস করি, একটু ব্যাখ্যার দরকার আছে. এই যে আমরা এটা অ্যানালিসিস করছি, আমরা দেখতে পাই স্টিফেন খুব সিরিয়াসলি ধর্মকর্ম করা শুরু করে. The movement from Catholic piety to an acceptance of the physical art of beauty is the central to his chapter. কাগজ কলম থাকলে লিখে রাখেন. এই চ্যাপ্টার 4 এর মূল বিষয়বস্তুটা কি? The movement from Catholic piety to an acceptance of the physical art of beauty. এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু কি? সিরিয়াস রিলিজিয়াস ফার্ভার থেকে সে বিউটি অ্যাডোরেশন এখানে আসবে. সে ধর্মের প্রতি খুবই প্রবলভাবে আকৃষ্ট ছিল প্রথমে চ্যাপ্টারের শুরুতে. এরপর সে একসেপ্ট করছে ফিজিক্যাল অ্যাজ আ পার্ট অফ বিউটি, অ্যাকসেপ্টেন্স অফ দ্য ফিজিক্যাল অ্যাজ আ পার্ট অফ বিউটি. মানে যে সৌন্দর্যের প্রতি আমরা আকৃষ্ট হই, এখানে পাপ বোধ করার কিছু নাই, এখানে অপরাধের কিছু নাই. আমরা মানুষ, আমরা সৌন্দর্যের পূজারী. আমরা সুন্দর কিছু দেখলে অবাক হই, আমরা সুন্দর কিছু দেখলে প্রশংসা করি. এটা আমাদের ন্যাচারাল, সাধারণ, স্বাভাবিক বৈশিষ্ট্য. The central themes of entrapment by Ireland and escape আর কি? এটা কিন্তু অলরেডি আমরা বলেছি যে আয়ারল্যান্ডে তখনকার যে পরিস্থিতি কেমন ছিল, ধর্ম একটা ফাঁদের মতো ছিল. স্টিফেন হ্যাভিং গিভেন ইনটু কার্নাল প্লেজার, যখন সে ফিজিক্যাল অরিজিনাল সিনে যখন চলে যায়, ইজ মেড টু ফিয়ার ফর হিজ সোল, তখন সে তার আত্মার যে পরিণতি নিয়ে সে কিন্তু খুবই ভয়ঙ্কর একটা অস্থিরতার মধ্য দিয়ে যেতে থাকে. হি রিটার্নস ফিভারিশলি টু দ্য চার্চ, সে প্রচন্ড ভাবে চার্চে ফেরত আসে. সে খুব সিরিয়াসলি ধর্মকর্ম করা শুরু করে. হি ট্রাইজ টু স্টাইফল দ্য ভেরি ইম্পালসেস দ্যাট ডিস্টিংগুইশ হিম অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল. সে নিজেকে খুব পুরোপুরি ধর্মে সঁপে দেয়. হি সারেন্ডার্স টোটালি টু রিলিজিয়ান, এবং নিজের যত ইন্ডিভিজুয়ালিটি ছিল, নিজস্বতা ছিল, সবকিছুকে সে অবহেলা করতে থাকে. সেন্সিটিভিটি টু সেন্সেশন, ইন্টারেস্ট ইন বিউটি, এই সব কিছু থেকে নিজেকে বঞ্চিত করতে থাকে, পানিশমেন্ট দিতে থাকে. সে সুন্দর কোনো কিছু দেখবে না, সুন্দর কোনো কিছু স্পর্শ করবে না, সে সুন্দর কোনো ঘ্রাণ নেবে না, সে সুন্দর কোনো টেস্ট নেবে না.
মানে সে নিজেকে সব দিক থেকে বঞ্চিত করতে থাকে, পানিশ করতে থাকে, তাকে ডিপ্রাইভ করতে থাকে 5 সেন্সে। ইন্টারেস্ট ইন বিউটি, সে সুন্দর কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত করতে থাকে। বাট দ্য সেন্সুয়াল ওয়ার্ল্ড অফ রিয়েল লিভিং উইন্স, কিন্তু অবশেষে সে আর নিজেকে বঞ্চিত রাখতে ব্যর্থ হয়, সে কিন্তু ঠিকই সৌন্দর্যের কাছে নিজেকে বিলিয়ে দেয়। ধর্ম থেকে ফিরে আসে সে, ধর্ম থেকে নিজেকে ফিরিয়ে নেয় এবং সৌন্দর্যের কাছে, বিউটির কাছে নিজেকে আত্মসমর্পণ করে। Ironically, it is the suggestion of the priest that Stephen considers the clergy sets Stephen back on the path to his destiny. যখনই তার হেড রেক্টর যখন তাকে বলে তুমি ধর্মে এত সিরিয়াস, তাহলে তুমি প্রিস্ট হয়ে যাও, এই কথাটা তার মধ্যে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি দেয় যে তুমি কি নিজেকে সারা জীবনে এরকম বঞ্চিত করে যাবে? রিলিজিয়নের কাছে আত্মসমর্পণ করা মানে তো নিজেকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে ফেলা, বন্দি করে ফেলা। ডু ইউ ওয়ান্ট দিস? And when Stephen imagines the life of the priest, his repulsion is grounded. সে যখনই চিন্তা করে যে ধর্মীয় পাদ্রী, প্রিস্ট হওয়া মানেই হচ্ছে নিজেকে সব জায়গায় বঞ্চিত করা, তখন কিন্তু এই ধর্মের প্রতি তার একটা তীব্র বিতৃষ্ণা কাজ করে। In the physical senses, in the stale odor of klongos, the strike him as considers the director's suggestion. সে চিন্তা করে এরকম দমবন্ধ পরিবেশে সে কিভাবে থাকবে, এরকম একটা গুমট বন্দি পরিবেশে সে কিভাবে তার জীবন কাটাবে, সে কোনোভাবে এটা মেনে নিতে পারছে না। স্টিফেন প্রেফারস অ্যানাদার অর্ডার, সে বলছে এই দমবন্ধ পরিবেশের চাইতে আমি ওভাররাইপ ক্যাবেজ, পচে যাচ্ছে বাঁধাকপি, সেই বাঁধাকপির গন্ধ আমার কাছে বেশি আকর্ষণীয়। হি রিয়েলাইজেস দ্যাট হি উইল সিন অ্যাগেইন, সে ফিল করে যে আজ হোক কাল হোক সে ঠিকই পাপে আবার নিমজ্জিত হবে। He accepts that he was not made to live a spotless life. সে বলছে এরকম স্পটলেস লাইফ আসলে ন্যাচারাল না, আমি এরকম জীবন চাই না। রাদার হি উইল লিভ লাইফ টু দ্য ফুলেস্ট, সে বলছে আমি এরকম পঙ্গু জীবন যাপন করতে চাই না, আমি আমার জীবন ইচ্ছা মতো পুরোপুরি এনজয় করব। এটা তার একটা রেজলিউশন। সে বলছে এই ধর্মের নামে আমি নিজেকে আর বঞ্চিত করব না, আমি আমার জীবনটাকে পুরোপুরি এনজয় করব। এটা তার ডিসিশন। He will live life to the fullest. আমি নিজেকে আর বঞ্চিত করব না। And accept the part of his growth will include making great mistakes. সে বলছে আমি ভুল করব, আমি ভুল করতে থাকবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি নিজেকে বঞ্চিত করতে চাচ্ছি না। The shrine of Blessed Virgin is too tidy, too sterile. সে বলছে এরকম কৃত্রিম মেকি পরিপাটি জীবন আমার জন্য না। স্টিফেন প্রেফারস মেস, সে বলছে ঠিক আছে আমি এই বিশৃঙ্খলার মধ্যেই, আমার এই ভুল পাপের মধ্যে আমার জীবনটা যাপন করি। হি উইল লিভ হিজ লাইফ অ্যাকর্ডিংলি, আমি আমার লাইফ আমার মতো পালন করি, আমি আমার জীবনটা আমার মতো করে গড়ে নেব। বাট ইট শুড বি নোটেড দ্যাট স্টিফেন ইজ নট উইদাউট হিজ অ্যাংজাইটিস রিগার্ডিং দ্য ওয়ার্ল্ড অফ দ্য বডি। যখনই সে এটা বলছে যে আমি আমার জীবন আমার মতো করে পালন করব, তখনই কিন্তু তার অ্যাংজাইটি, তার যে ওয়ারি, তার যে হীনম্মন্যতা রিগার্ডিং দ্য ওয়ার্ল্ড অফ দ্য বডি, তার শরীর নিয়ে তার যখন চিন্তা ভাবনা, সে ভাবছে তার শরীরটা যথেষ্ট না। হি ইজ হিউমিলিয়েটেড বাই হিজ হাফ গ্রোন বডি, সে তার শরীর নিয়ে সন্তুষ্ট না, কমফোর্টেবল না। তার মানে সে কিন্তু চাইলেও তার জীবনটাকে পুরোপুরি এনজয় করতে পারছে না। সেই স্টিল দেখেন আমাদের জীবনের গল্প না, এটা শুধুমাত্র স্টিফেনের গল্প না, এটা আপনার আমার গল্প। আমরাও বলি যে আমি আর নিজেকে বঞ্চিত করব না, আমরা প্রত্যেকেই বলি এটা, আমি আমার লাইফটা পুরোপুরি এনজয় করব। তারপর স্টিল আমি আমার বডি নিয়ে শেমড, আমি আমার ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে লজ্জিত। ইদার আমি বেশি মোটা অথবা আমি বেশি চিকন, কখনোই আমি সন্তুষ্ট না। দ্য সাইট অফ আদার বয়েজ, অন্যদের শরীর দেখে, সুঠাম শরীর দেখে সে জেলাস ফিল করতে থাকে। রিমাইন্ডস হিম অফ বডি, সে তার শরীর নিয়ে মোটেও সন্তুষ্ট না। হি ইজ জেলাস, অন্যদের ফিজিক্যাল স্ট্রাকচার দেখে সে জেলাস। দিস মোমেন্ট রিমাইন্ডস আস দ্যাট স্টিফেনস গ্রোথ ইজ ইনকমপ্লিট। মানে এখানে আমরা দেখতে পাই যে স্টিফেনের যে ফিজিক্যাল গ্রোথ সেটা আসলে কমপ্লিট হয়নি। অন্যান্য কিশোরের চাইতে তার শারীরিক যে মানে কাঠামো গঠন সেটা কিন্তু অসম্পূর্ণ, বোথ ফিজিক্যালি এন্ড স্পিরিচুয়ালি। এবং এই যে ফিজিক্যাল ইনকমপ্লিটনেস, এটা কিন্তু মেটাফরিক্যাল অফ হিজ স্পিরিচুয়াল ইনকমপ্লিটনেস। ভালো করে খেয়াল করেন, এখানে এটা লিখে রাখেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ।
This moment reminds us that Stephen's growth is incomplete. Stephen সে ঠিকভাবে গড়ে উঠতে পারেনি, ফিজিক্যালি এন্ড স্পিরিচুয়ালি দুই দিক থেকেই সে ইনকমপ্লিট। বডি স্ট্রাকচারেও সে ইনকমপ্লিট, স্পিরিচুয়াল আত্মিক দিক থেকেও সে কিন্তু ম্যাচিওরড না, ইনকমপ্লিট। Though drawn to sensual and physical, shame still manages to stick to him at unexpected times. সে যতই বলছে যে আমি এনজয় করব লাইফটা, কিন্তু নিজের প্রতি একটা হীনম্মন্যতা কাজ করে, সে তার মধ্যে একটা অস্থিরতা কাজ করে। Joyce calls our attention to the symbolism of Stephen's name. Stephen, in a vision that he does not completely comprehend, envisioned himself as a winged Daedalus. এখানে আমাদেরকে মনে করিয়ে দিয়েছে স্টিফেনের যে নাম মিথোলজি থেকে এসেছে, এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে। এবং কেন? ডেডালাস এসকেপড। স্টিফেন ওই ডেডালাসের মতো করেই পালিয়ে যেতে চায়। স্টিফেনস ডেস্টিনি ইজ ফোরশ্যাডোড, এখানে কিন্তু আমরা ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি। জয়েস খুব দক্ষতার সাথে এখানে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে স্টিফেন ডেডালাস সে ঠিকই পালিয়ে যাবে। গ্রিক রূপকথার ডেডালাস যেমন পালিয়ে গিয়েছিল, আমাদের স্টিফেন ডেডালাসও একইভাবে পালিয়ে যাবে। স্টিফেনস ডেস্টিনি ইজ ফোরশ্যাডোস, ফিউচারের এখানে একটা ছাপ আমরা পাচ্ছি। অ্যাজ ডেডালাস এসকেপড ফ্রম হিজ আইল্যান্ড প্রিজন, লিখে রাখেন, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাল কলম থাকলে লাল কলম দিয়ে লিখে রাখেন। ডেডালাস এসকেপড ফ্রম হিজ আইল্যান্ড প্রিজন, গ্রিক রূপকথা ডেডালাস তার দ্বীপ বন্দিশালা থেকে মুক্তি পেয়েছিল। স্টিফেন উইল এসকেপ ফ্রম দ্য, স্টিফেন কোথা থেকে মুক্তি পাবে, কোথা থেকে পালাবে? স্টিফেন উইল এসকেপ, আবারও বলছি, স্টিফেন উইল এসকেপ ফ্রম দ্য আইল্যান্ড প্রিজন অফ আয়ারল্যান্ড। স্টিফেন, আমাদের স্টিফেন আয়ারল্যান্ড থেকে পালিয়ে যাবে। এটা হচ্ছে যখন সে ডেডালাসের কথা চিন্তা করলো, সেই গ্রিক মিথের যে রেফারেন্স, এটা হচ্ছে তার মেটাফোরিক্যাল মিনিং। ওকে, দ্য গার্ল ওয়েডিং ইন দ্য ওশান ওয়াটার, আমরা একটা কিশোরীর বর্ণনা পাই, এক কিশোরী সমুদ্রের জলে খেলছিল। দ্য গার্ল ওয়েডিং ইন দ্য ওশান ওয়াটার, এটা দেখে স্টিফেনের মধ্যে অন্যরকম একটা আনন্দ আসলো। গিভ স্টিফেন আ রেভেলেশন অফ গ্রেট স্ট্রেংথ, ওর মধ্যে একটা অন্যরকম শক্তি নিয়ে আসলো। এতক্ষণ পর্যন্ত স্টিফেনের মধ্যে কিন্তু হীনম্মন্যতা ছিল, বিশেষ করে সে যখন মানে নিজেকে নিচু ভাবছে তার ফিজিক্যাল স্ট্রাকচারের জন্য, দ্য ফিজিক্যাল স্ট্রাকচার ইনকমপ্লিট, এবং সে হীনম্মন্যতা বোধ করছে, ইজ ফিলিং ইনফেরিয়রিটি কমপ্লেক্স। এখন এই যে মন খারাপ পরিস্থিতি থেকে স্টিফেনকে মানে মানসিকভাবে শক্তি দিচ্ছে সেই কিশোরী যে সমুদ্রের জলে খেলছিল। The girl wading in the ocean water gives Stephen a revelation of great strength, অন্যরকম একটা শক্তি দিচ্ছে। In looking at her beauty, he feels an outburst of profane joy. মানে এখানে একটা প্রফ্যানিটি, এটার বাংলা হচ্ছে অশ্লীলতা। প্রফেন মানে হচ্ছে অশ্লীল। এখানে কিশোরীর দিকে তাকিয়ে হি ইজ ফিলিং অ্যান আউটবার্স্ট অফ প্রফেন জয়। হ্যালো হ্যালো হ্যালো, বুঝলাম না আমার এটা প্রবলেম নাকি। ওকে, আই এম রিয়েলি সরি, আমার নেট, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমার Yes, sir. কোন পর্যন্ত ছিলাম? আমি তো এখন প্রায় শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা, এখানে
এই স্লাইডটাকে আমি শেষ করেছিলাম। আচ্ছা, আমি এই জায়গাতে গুরুত্বপূর্ণ এই জায়গাটাই আমি ফোকাস করছি। স্টিফেন যখন সেই কিশোরীর দিকে তাকিয়েছিল, যখন সে কিশোরী সমুদ্রের জলে খেলছে, এবং এই কিশোরীর দিকে তাকিয়ে থাকা এটা কিন্তু ধর্ম নিষেধ করছে। তার মানে যখন স্টিফেন সেই কিশোরীর দিকে তাকিয়ে আছে এটা কিন্তু ধর্মের বিরুদ্ধে, এবং সেই জন্যই এই আনন্দটাকে সে বলছে অ্যান আউটবার্স্ট অফ প্রোফেন জয়, এক ধরনের অশ্লীল আনন্দ। এখন স্টিফেন বলছে আমি আমার নিজেকে বঞ্চিত করতে চাই না। ইফ ইট ইজ এ সিন টু লুক অ্যাট বিউটি, ইফ ইট ইজ এ সিন টু অ্যাডমায়ার বিউটি, দেন আই উইল বি এ সিনার। স্টিফেন বলছে আমি তাহলে পাপ করেই যাব, কারণ সৌন্দর্যকে উপাসনা করা ছাড়া আমাদের জীবন চলতে পারে না। ওকে, হি রিয়েলাইজেস, স্টিফেন ওর মধ্যে একটা রিয়েলাইজেশন আছে, একটা বোধ আসে দ্যাট হিজ ফেট ইজ টু লিভ। স্টিফেন বলছে আমাদের আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে বেঁচে থাকা, শুধু টিকে থাকা না। লিভ, টু এর, ভুল করা। আমরা যদি ভুল করি এটা আমাদের জীবনের অংশ। টু এর ইজ হিউম্যান। উই নিড টু লিভ, টু এর, টু ফল। আমরা পড়ে যাব, আমরা হয়তো ব্যর্থ হব, আমরা হয়তো হেরে যাব। টু ট্রায়াম্ফ, ঠিকই আমরা বিজয়ী হব। আমরা বাঁচবো, আমরা ভুল করব, আমরা ব্যর্থ হব, আমরা সফল হব, আমরা বিজয়ী হব। উই উইল ট্রায়াম্ফ ওভার লাইফ, টু ক্রিয়েট এ লাইফ আউট অফ লাইফ। উই উইল ক্রিয়েট আ লাইফ আউট অফ লাইফ। আমরা সত্যিকারের জীবন যাপন করব। অসাধারণ একটা অনুভূতি, এটা কিন্তু লিখে রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট। স্টিফেনের মধ্যে সেই ফিলটা আসছে যে আমরা বাঁচার মতো বাঁচবো, ভুল করলে ভুল করব, হেরে গেলে হেরে যাব, ঠিকই আমরা উঠে দাঁড়াবো, আমরা বিজয়ী হব, আমরা পুরোপুরি আমাদের লাইফটাকে এনজয় করব। ইন অ্যালাউইং হিমসেলফ টু এনজয় দ্য বিউটি অফ দ্য গার্ল, সে কোন রকম ধর্মীয় নিষেধ অমান্য করে সে বলছে আই উইশ টু এনজয় দ্য বিউটি, আমি তাকিয়ে থাকি। দিস ইজ নট এ ফিজিক্যাল অ্যাট্রাকশন, জাস্ট লুকিং অ্যাট দ্য বিউটি অফ দ্য গার্ল, টু বিলিভ ইন হার বিউটি। এই যে সৌন্দর্যকে দেখা, সৌন্দর্যকে দেখা। স্টিফেন অ্যাকসেপ্টস হিজ ওন নেচার, সে বলছে আমার ভালো লাগছে, আমার অন্য সব কিছুকে আমি বাদ দিয়ে আমি আমার সারা জীবন সুন্দরের দিকে তাকিয়ে থাকতে পারি। স্টিফেন বলছে আই ক্যান স্যাক্রিফাইস এভরিথিং এলস, অন্য আর কিচ্ছু লাগবে না। স্টিফেন বলছে আমি শুধু সুন্দরের দিকে তাকিয়ে থাকবো। অ্যাডোরেশন অফ বিউটি। হিয়ার ইজ দ্য থিম অফ গ্রোয়িং আপ অ্যাজ অ্যাকসেপ্টিং ওয়ানস ওন ক্যারেক্টার এন্ড ডেস্টিনি। সে বলছে ধর্ম যদি বলে আমাকে চরিত্রহীন, আমি চরিত্রহীন হই, আমার তাতে কোনো আপত্তি নাই। কতটুকু সাহস! সে বলছে এই হচ্ছে আমি। স্টিফেন ডেডলাস নিজেকে নিজে মেনে নিচ্ছে। স্টিফেন ডেডলাস ইজ অ্যাকসেপ্টিং হিমসেলফ। সে বলছে এটাই আমি, সৌন্দর্যকে আমি উপাসনা করব। I will adore the beauty. It is not about physical pleasure anymore. This is adoration of beauty. More than that, this acceptance will allow Stephen to escape. এখন স্টিফেন পালাতে সক্ষম হবে যে আমি সুন্দরীর পূজারী হতে চাই। I will adore beauty. তার মানে এখন স্টিফেন পালাতে সক্ষম হবে। He comes to look at the priest suggestion as a kind of trap. সে বলছে ফাদার হওয়া, প্রিস্ট হওয়া, এটা জীবনটাকে নষ্ট করা, এটা একটা ফাঁদ। ইটস আ কাইন্ড অফ ট্র্যাপ। এই জীবনে আমি কোনোভাবেই নিজেকে বিসর্জন দিতে পারি না, জীবনটাকে নষ্ট করতে পারি না। A way for the Jesuit to take Stephen from his own fate and make him serve their end. আমি মানে স্টিফেন বলছে আমি দাস হতে চাই না, আমি ধর্মের দাস হতে চাই না, আমি সেরকম অন্ধ জীবন যাপন করতে চাই না, প্যারালাইজড লাইফ লিড করতে চাই না। স্টিফেন escapes becomes a powerful motive towards the end of the chapter. মোটামুটি এই যে আমাদের স্টিফেন সে পালিয়ে যাবে, সে এই দেশে আর থাকবে না। এরকম একটা পরাধীন গুমট পরিবেশ যে দেশে, এই দেশে সে আর থাকবে না, সে পালিয়ে যাবে। জয়েস ইউজেস ডেডালাস, গ্রিক রূপকথা ডেডালাস রেফারেন্স এখানে এসেছে। স্টিভেন্স মিথিক্যাল নেমসেক, স্টিফেনের সারনেম তো সেই ডেডালাসের নামেই, স্টিফেন ডেডালাস। মানে স্টিফেনের নামের মধ্যেই ইঙ্গিত আছে যে স্টিফেন পালিয়ে যাবে। As a symbol for what Stephen was born to do, স্টিফেনের জন্মই হয়েছে পালিয়ে যাওয়ার জন্য। He must escape Ireland, which constrict his
freedom. He must escape Ireland. যেভাবেই হোক স্টিফেনকে আয়ারল্যান্ড ছেড়ে পালিয়ে যেতে হবে, which constrict his freedom. এই এই দেশে এনজয় করতে পারবে না, অ্যাডোর করতে পারবে না। এই যে সে সৌন্দর্যকে অ্যাডোরেশন করতে চায়, অ্যাডোরেশন অফ বিউটি, সৌন্দর্যের পূজা করা, সৌন্দর্যকে তার যথার্থ সম্মানটা দেয়া। সে স্বাধীনভাবে উইথ ফুল টোটাল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ফ্রিডম, সম্পূর্ণ স্বাধীনতার সাথে সে সৌন্দর্যকে উপভোগ করতে চায়। স্টিফেন জীবনকে পুরোপুরি উপভোগ করতে চায়। জীবন যত সৌন্দর্য অফার করে, যত সৌন্দর্য আমাদের সামনে রেখেছে, সবকিছু আমরা এনজয় করব। স্টিফেন বলছে যে আমি যদি আমার জীবনটাকে পুরোপুরি উপভোগ করতে চাই, আমি যদি বাঁচার মতো বাঁচতে চাই, তাহলে এই দেশে বাঁচতে পারবো না, এই দেশে পুরোপুরি বাঁচা সম্ভব না। এই জন্য স্টিফেন ডেডালাস সিদ্ধান্ত নিচ্ছে হি মাস্ট এসকেপ আয়ারল্যান্ড, হি মাস্ট এসকেপ, আয়ারল্যান্ড ছেড়ে পালিয়ে যেতে হবে। আয়ারল্যান্ড ছেড়ে যদি সে না পালায়, সেই স্বাধীনতা সে কখনোই পাবে না। এখন এখন বুকে হাত দিয়ে বলেন, কয়জন আপনারা এটা স্বীকার করেন যে এই দেশে কোনো ভবিষ্যৎ নাই, এই দেশে আমি বাঁচার মতো বাঁচতে পারবো না, আমাকে যেতে হবে কানাডা, আমাকে যেতে হবে আমেরিকা, আমাকে যেতে হবে অস্ট্রেলিয়া, ইউরোপের কোন দেশ? আমাদের সবারই মনের কথা এটা, ইচ এন্ড এভরিওয়ান, প্রত্যেকের, আপনাদের প্রত্যেকেরই মনে এটা চলছে যে এই দেশে কিচ্ছু হবে না। আয়ারল্যান্ডেও ঠিক তাই, স্টিফেনও তাই ভাবছে যে এই দেশে আমার কোনো ভবিষ্যৎ নাই। শুধুমাত্র প্রফেশনাল লাইফ তাই না, একটা বাঁচার মতো বাঁচা, রিয়েল লাইফ পুরোপুরি এনজয় করা। মানে আপনারা বলবেন যে এই দেশে হয় পলিটিক্সে যোগ দিতে হবে অথবা রিলিজিয়নে যোগ দিতে হবে, ধর্মে। তাহলে আমাদের দেশেও তো এখনো এই দুটো পার্টি আস্তে আস্তে আরো প্রবল হচ্ছে, একদিকে পলিটিক্স, আরেকদিকে রিলিজিয়ন। আপনাকে তখনকার সময় আয়ারল্যান্ডেও তাই। আমাদের স্টিফেন ডেডালাস সেও কিন্তু এইভাবেই চিন্তা করছে যে এই পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট এজ এ ইয়াং ম্যান, এই নভেলে আমরা দেখতে পাচ্ছি তখনকার আয়ারল্যান্ড আর এখনকার বাংলাদেশ অনেক মিল আমরা পাই। তখনকার আয়ারল্যান্ডে প্রফেশন বলতে দুইটা, পলিটিক্স অথবা রিলিজিয়ন, হয় পলিটিক্সে সারেন্ডার করো অথবা রিলিজিয়নে সারেন্ডার করো। এখন আমাদের স্টিফেন ডেডালাস তার কোনোটাই পোষাচ্ছে না, সে পলিটিক্স হেট করে, সে ছোটবেলা থেকেই পলিটিক্স ঘৃণা করে, আর বড় হয়ে যতই সে রিলিজিয়নের ডিপে যাচ্ছে ততই সে দেখতে পাচ্ছে এই ধর্ম তাকে আনন্দ দেবে না, এই ধর্ম তাকে কখনোই শান্তি দেবে না, বরং তাকে সব দিক থেকে বঞ্চিত করবে, সব দিক থেকে তাকে বঞ্চিত করবে। অতএব এই দেশে থাকা সম্ভব না। সেই জন্যই স্টিফেন ডেডালাস সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। এই চ্যাপ্টারের শেষে, at the end of the chapter 4, আমরা কি সিদ্ধান্ত পেলাম? চ্যাপ্টার 4 এর শেষে ডিসিশন হচ্ছে স্টিফেন ডেডালাস উইশ টু এনজয় হিজ লাইফ ফুলি, এবং লাইফটাকে এনজয় করতে হলে যেভাবেই হোক স্টিফেন ডেডালাসকে আয়ারল্যান্ড ছেড়ে পালিয়ে যেতে হবে। এটা হচ্ছে এই চ্যাপ্টারের শেষে তার রিয়েলাইজেশন। আজকে তাহলে আমরা এই দুইটা চ্যাপ্টার মোটামুটি বোঝার চেষ্টা করলাম। কি কি চ্যাপ্টার? চ্যাপ্টার 3 এন্ড চ্যাপ্টার 4। চ্যাপ্টার 3 এর শেষে স্টিফেন ডেডালাসের ডিসিশন ছিল যেভাবেই হোক সব বাদ দিয়ে ধর্মকর্ম পালন করবে। চ্যাপ্টার 3 এর শেষে স্টিফেন ডেডালাসের ডিসিশন কি ছিল, রিয়েলাইজেশন কি ছিল, যে আগে সবকিছু বাদ, এখন থেকে শুধু রিলিজিয়ন, রিলিজিয়ন এন্ড রিলিজিয়ন, ক্যাথলিক ধর্মই হবে জীবন। এটা ছিল চ্যাপ্টার 3 শেষে ডিসিশন, যেটা পাল্টে যায় পরবর্তীতে চ্যাপ্টার 4 এ এসে। চ্যাপ্টার 4 এ এসে স্টিফেন ডেডালাসের ডিসিশন কি? না, এই ধর্ম আমাকে পঙ্গু করে দিচ্ছে, এই ধর্ম মানে হচ্ছে আমি সবকিছু থেকে বঞ্চিত হচ্ছি। স্টিফেন ডেডালাস does not wish to live a sterile life of a priest. একজন প্রিস্টের সেই বঞ্চনাময় জীবন, নিরস কদর্য জীবন, দমবন্ধ জীবনে সে ফিরে যেতে চায় না। চ্যাপ্টার 4 এ তার ডিসিশনটা কি?
হোয়াট ওয়াজ হিজ ডিসিশন? চ্যাপ্টার 4 এর শেষে স্টিফেন ডেডলাসের ডিসিশন হচ্ছে সে তার লাইফটাকে পুরোপুরি এনজয় করবে, সে পুরোপুরি স্বাধীনতা চায়। হি উইশেস কমপ্লিট ফ্রিডম, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। হি উইশেস টু অ্যাডোর বিউটি, সে সৌন্দর্যকে উপভোগ করতে চায়। সে জীবনে, এই জীবনে আমাদের চারপাশে যত আনন্দ আছে, যত সৌন্দর্য আছে, সবকিছুকে সে উপভোগ করতে চায়। হি উইশেস টু লিভ আ ফুল লাইফ, হি উইশেস টু লিভ লাইফ টু দ্য ফুলেস্ট। এবং এই জন্য সে এই দেশ ছেড়ে, আয়ারল্যান্ড ছেড়ে পালিয়ে যাবে। এখন কথা হচ্ছে এটা অনেকটাই সেলফিশ, আপনাদের কাছে অনেকটাই মনে হতে পারে এটা তো তাহলে পুরোপুরি একটা মানে সেলফিশ একটা অ্যাক্ট। সে তার দেশের কথা কিছু চিন্তা করছে না, তার পরিবারের কথা চিন্তা করছে না, তার রেসপন্সিবিলিটির কথা কিছু চিন্তা করছে না। সে স্বার্থপরের মতো শুধুমাত্র নিজের স্বাধীনতা, নিজের আনন্দ উপভোগের কথা চিন্তা করছে, এই জন্য সে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। এই কথাটা আপনাদেরও বলতে পারি, আপনারাও তো দেশের কথা চিন্তা করেন না যখন আপনি বলেন যে এই দেশে আর থাকবো না, এই দেশ ছেড়ে চলে যাব। আজকে এই চ্যাপ্টার 3 এন্ড চ্যাপ্টার 4টা আমরা কেন ডিটেইলে পড়ার চেষ্টা করলাম? এই জন্য চেষ্টা করলাম যে স্টিভেন ডেডলাসের গল্প শুধু ওর একার গল্প না, এটা আপনার, আমার, আমাদের সবার গল্প। এবং আমাদের অনেক ভুল আমরা কিন্তু স্টিফেনের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করছি। স্টিফেন ভুলগুলো করেছে, আমরাও এই ভুলগুলো করি, হয়তো অতটা সিরিয়াস না, কিন্তু তারপরেও আমরা করি, আমাদের সাবধান হতে হবে। স্টিফেন ডেডলাস আমাদেরই একজন, স্টিফেন ডেডলাস ইজ ওয়ান অফ আস, বাট স্টিল ওর যে এক্সট্রা সেন্সিটিভিটি, এক্সট্রা সেন্সিবিলিটি, তার যে অতিরিক্ত আবেগ প্রবণতা, এটার দিক থেকে সে আমাদের থেকে একটু আলাদা, আমাদেরই মতো একজন, বাট a little bit different from us. আমি স্টিল আরো কিছুক্ষণ আছি, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আজকের এই দুইটা চ্যাপ্টার নিয়ে, আরো যদি কিছু আলোচনা করতে চান করতে পারেন, তারপরে ইনশাল্লাহ আমাদের ক্লাস শেষ করে দেবো। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমাদের প্রেজেন্টেশনটা যে বললেন নিবেন, মানে আমরা দিব, সাবমিট করব অথবা লাইভেও দিতে পারি, এটা কবে, কি কোনো ডেট কি ফিক্স মানে আপনি কি নেক্সট করেছেন উইকে না করি, করবেন? নেক্সট উইকে ঠিক করি। জি স্যার, জি স্যার, জি। ওকে, আচ্ছা। এখন হচ্ছে কারণ আপনাদের, তারপরে তো সবার প্রেসার পড়ে যাবে পড়াশোনার, ওই আচ্ছা যে আচ্ছা আচ্ছা, ফাইনালে, এই আমি জন্য তাহলে যে। নেক্সট উইকে তাহলে ডিসাইড করি। না আমাদের এটা একটা লেভেলে আসতে হবে, তাই না? আগে তো দেয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। স্যার আমাদের ফাইনাল কয় তারিখ থেকে? ফাইনালের এক্সাক্ট ডেট তো জানি না, এটা আমি পরে জানাই, এটা একটু জানতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার একাডেমিক ক্যালেন্ডারে যে লেখা ফেব্রুয়ারির 18 তারিখ। ফেব্রুয়ারির 18 তারিখ আমি শিওর না, আমাকে একটু দেখে বলতে হবে। একদম নতুন যেটা দেখছেন ওটাতে আছে? এটা আমাদেরকে একটু জেনে বলতে হবে, আমি একটু জেনে বলি। স্যার এটা যেটা মাঝখানে যে দেওয়া হয়েছিল তখন যেটা ছিল। আচ্ছা, ওটা একটু চেঞ্জ হতেও পারে, আমি শিওর না, আমি জেনে জানাবো। ঠিক আছে, আপাতত ক্যালেন্ডারে যেটা ছিল ওটাই ধরে রাখেন। বলেন। স্যার আমার একটু কোশ্চেন আছে যে আমরা সবসময় দেখি যে এখানে স্যার স্টিফেন একজন আর্টিস্ট, তো দেখা যায় যে আমাদের মধ্যেও যারা আর্টিস্ট থাকে বেশিরভাগ সময় ওরাই হচ্ছে গিয়ে অ্যাথিস্ট বা ধর্মকে ওরা ঘৃণা করে বা ধর্ম থেকে একটা আলাদা থাকার মতো একটা টেন্ডেন্সি থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা সাথে আর্টিস্টদের মধ্যে বেশিরভাগ সময় দেখা যায় কেন? ওরা কি মানে মনে করে যে ওদের ক্রিয়েটিভিটিতে কি ধর্ম বাধা দেয় বা এরকম কিছু কি? আচ্ছা, আমাদের সবার মধ্যেই এক ধরনের মানে সবার মধ্যেই কিন্তু আর্টিস্ট কোয়ালিটি আছে, কেউ সেটা নার্চার করে, কেউ সেটা করে না। যখনই একজন আর্টিস্ট পুরোপুরি শিল্পের প্রতি তার জীবনকে উৎসর্গ করতে চায়, তখন কি হয়? অনেক কিছুই ধর্ম এসে বাধা দেয়। আমরা চাইলেই কিন্তু সৌন্দর্যকে অবজার্ভ করতে পারি না। অনেক সময় ধর্ম আমাদেরকে বলে যে কন্ট্রোল ইউর ভিশন, কন্ট্রোল ইউর মাইন্ড। ধর্ম কিন্তু সবসময় আমাদেরকে, যে কোনো ধর্ম, এটা আপনি মুসলিম, খ্রিস্টান, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইভেন জুইশ রিলিজিয়ন, এখানেও কিন্তু আপনি পাবেন যে রেস্ট্রেইনড, নিজেকে সংযত করা, সংযম, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। শিল্পীদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে টু
কোয়েস্ট দ্য থার্স্ট অফ বিউটি, সৌন্দর্যের পুরোপুরি উপভোগ, সৌন্দর্যকে পুরোপুরি এনজয় করা, এটা কিন্তু একটা থাকে, এটা একটা টেন্ডেন্সি থাকে। শিল্পী শিল্পী যদি শিল্পকর্ম সৃষ্টি করতে চায়, তার পুরোপুরি স্বাধীনতা প্রয়োজন। কমপ্লিট টোটাল ফ্রিডম ইজ নেসেসারি। একদম আলটিমেট ফ্রিডম ছাড়া শিল্পী শিল্পকর্ম সৃষ্টি করতে পারে না। এখন আলটিমেট ফ্রিডমটা কিন্তু সম্ভব না যতক্ষণ না পর্যন্ত সে ধর্মের কাছে বাধা পড়ে আছে। ধর্ম আমাদের অনেক কিছু করতে নিষেধ করে, ধর্ম কিন্তু আমাদেরকে অনেক কিছু করতে নিষেধ করে। এই জন্য দেখবেন যে বেশিরভাগ শিল্পী, তাদের ধারণা যে যেহেতু সম্পূর্ণ স্বাধীনতা ছাড়া এবং ধর্ম যেহেতু আমাদেরকে পুরোপুরি স্বাধীনতা কখনোই দেয় না, ধর্মের কাছে কিন্তু আমরা সবসময় কোনো না কোনো জায়গায় বাধা পড়ে থাকি। এই জন্য দেখবেন অনেক শিল্পীরাই, বেশিরভাগ শিল্পী গতানুগতিক যারা, তারা কিন্তু ধর্মের বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা করে থাকে। এই যে স্বাধীনতাটার লেভেল, if you are not free, if you are not independent, you will not be able to create true art. এবং ধর্ম যেহেতু আমাদেরকে কিছু কিছু জায়গায় বন্দি করে রাখে, এই জন্য কিছু কিছু শিল্পী দেখবেন ধর্মের বিরুদ্ধে হয়তো রিয়াক্ট করে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু স্যার ধর্ম তো বাধা দিচ্ছে যে জিনিসগুলো হচ্ছে আমাদের ক্রাইম পর্যায়ে চলে যায়, ওরকম যে জিনিসগুলো আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে সেগুলোকে বাধা দিচ্ছে স্যার। তো বিষয়টা এখানে আসলে বিষয়টা আসলে তা না, অনেকগুলো অনেকগুলো ডিটেইল ব্যাপার আছে, অনেকগুলো সেন্সিটিভ ইস্যু আছে। যেমন ধর্মের কিছু স্পেসিফিক নিষেধ আছে, কিছু কিছু বিশেষ মানুষের সাথে মেশা যাবে না, কিছু কিছু বিশেষ দৃশ্য দেখা যাবে না। ধর্মের কিছু ডিটেইল আছে, দেখবেন দিজ আর দ্য পিট, মানে ফাঁদ আছে, চোরা ফাঁদ আছে। এগুলো হয়তো ট্রান্সলেশনে হারিয়ে যায় অথবা ট্রান্সলেশনে চেঞ্জ হয়ে যায়, বাট স্টিল সেই সব জায়গায় যারা ফান্ডামেন্টালিস্ট তারা কিন্তু বেশ গুরুত্ব প্রদান করে। কি দেখা যাবে, কি দেখা যাবে না, কি ভাবা যাবে, কি ভাবা যাবে না, কি বলা যাবে না, এর এর মধ্যে মানে অনেক বিধিনিষেধ আছে। আপনি যান, গভীরে যান, দেখবেন অনেক সীমাবদ্ধতা আছে। there are lots of obstacles. ধর্ম, আপনি এটা আসলে ওইভাবে বলতে পারবেন না যে ধর্ম আমাদেরকে ওইভাবে কখনো, ক্রাইম কিন্তু ধর্মের অনেক ডিটেইলস আছে। এই ডিটেইলস ফলো করতে গিয়ে আপনি আর্টিস্টিক যে ইন্ডিপেন্ডেন্স সেটা অনেক সময় পাবেন না, হয়তো অনেক জায়গায় আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। আপনি চাইলেই আপনি আপনার মন যা চায় তাই আপনি সৃষ্টি করতে পারবেন না, আছে কিছু ব্যাপার। ধর্ম এর কিছু ডিটেইলস আছে, এই ডিটেইলস এর কারণে অধিকাংশ শিল্পী তারা ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করে। হ্যাঁ বলেন নীলিমা। স্যার আমরা তো এটা আরো অনেকবার দেখেছি, যেমন আমাদের ফ্যালিপুলিপু ছিল, ওখানেও তো এই যে ফিগার আঁকা যাবে না, জাস্ট ফিগার ছাড়া মাইন্ডকে রিপিট করতে হবে, এই জিনিসটা নিয়ে আরো অনেক কয়েকবার ধর্ম আর আর্টিস্টিক দুইটার সাথে কনফ্লিক্ট হয়েছে। আর আমরা যখন ভিক্টোরিয়ান 2 করেছিলাম তখন এটা দেখেছি যে তারা অনেক বেশি মানে ইঞ্চি ইঞ্চি রুলস ফলো করার প্রতি স্ট্রিক্ট ছিল। মেইন মোরাল যে রুলস গুলা ওগুলা মানে তারা বাদ দিয়ে জাস্ট খুব বেশি ডিটেলসে ফলো করতেছে, যেখানে তাদের মূল যে জিনিসটা, যেমন আমাদের ধর্মে নামাজ পড়া, রোজা রাখা, ইসলামে যে 5টা ভিত্তি, এগুলা মূল, কিন্তু আমরা এগুলো অনেকে ফলো না করে খুব ডিটেলসে ফলো করি, কত ইঞ্চি দাড়ি রাখতে হবে, কতটুকু লম্বা করতে হবে, ওইরকম। হ্যাঁ, মূল বিষয়টা স্যার লিভ করতে পারবো স্যার, ক্লাস যদি শেষ হয় স্যার? হ্যাঁ, আজকে আপনাদের কোশ্চেন ডিসকাশন হচ্ছে। জি স্যার, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। সেটাই যে আমরা অনেক সময় এত ডিটেইলে অবসেসড হয়ে যাই, এই যেটা বললাম অবসেশন, when you are obsessed, কয় ইঞ্চি এই জিনিসগুলো, আর টাকনোর কত ইঞ্চি উপরে কাপড় রাখতে হবে, সে তখন এটা হচ্ছে অবসেশন। অবসেশন কখনোই ভালো কিছু আনতে পারে না। ইফ ইউ আর অবসেসড ইউ উইল নেভার বি হ্যাপি, এই হচ্ছে বিষয়। Obsession will always bring discontent and frustration, confusion. আমাদের মূল বিষয়টা জানা জরুরি।
স্যার আমাদের মানে অন্যান্য বিষয়ের দিকে খেয়াল না দিয়ে মেইনলি আমরা মূল ভাবে যে আমাদের মোরালিটি ঠিক আছে কিনা, আমরা যেটা করতেছি বেসিক জিনিসগুলো করতেছি কিনা, এগুলো মেনটেন করা অনেক ইম্পর্টেন্ট। যেমন অনেককে দেখি নামাজ পড়ে বাট তাদের অনেক মোরাল অনেক ভুল আছে, তারা অনেক বেশি পাপ করতেছে, লোক দেখানো নামাজ পড়তেছে, সেটার তো আর ভ্যালু থাকে না। এবং মানবতাটাও খেয়াল রাখতে হবে। জি স্যার। হ্যাঁ, মাহবুবা কিছু বলতে চাচ্ছিলেন? জি স্যার, হ্যাঁ, এটা আসলে ঠিক যে যারা অনেক বেশি একদম এক্সট্রিম লেভেলে কোনো একটা জিনিস পালন করতে যায় তখন তারা নিজেরাই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। যেমন এই যে আমরা নিউজগুলো দেখি, বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে এই যে নানা রকম রেপ কেস, এগুলো হচ্ছে একদম থেকে মাদ্রাসা লেভেলের হুজুর, হ্যাঁ 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 উনাদের মধ্যে থেকে এই ক্রাইম গুলো খুব বেশি, হ্যাঁ হ্যাঁ খুবই হ্যাঁ বেশি। নর্মাল হ্যাঁ পিপল থেকে, আমাদের মতো জেনারেল, মানে আমরা ধর্ম করি কিন্তু হচ্ছে অতটা এক্সট্রিম না যে একদম মানে সবকিছু পালন করছে এরকম না। হ্যাঁ বাট হ্যাঁ যারাই সব পালন করছে তাদের মধ্যে থেকে আবার অনেক বড় বড় গুনাহগুলোই চলে আসতেছে স্যার। তো ওই যে একটা কথায় বলেন এই যে দড়ি জোরে গিট দিলে ছিঁড়ে যায়, ওরকম হ্যাঁ একটা হ্যাঁ অবস্থা। সেটাই। হ্যাঁ হ্যাঁ, স্যার নীলিমা বলেন। হ্যাঁ হ্যাঁ স্যার, এছাড়া আমরা আরেকটা জিনিস দেখি, যেমন ওই যে আমাদের যে ধর্মে আমাদের বলেছে আমরা কোনো অন্যায় দেখলে এটা প্রোটেক্ট করবো, হয় আমরা মুখ দিয়ে প্রোটেক্ট করবো, হাত দিয়ে প্রোটেক্ট করবো, যদি তাও না পারি আমাদের মন দিয়ে মন মাইন্ড দিয়ে এটার বিরোধিতা করব। হ্যাঁ কিন্তু হ্যাঁ এটা অনেক সময় এটার স্ট্রিম লেভেলে অনেকে জিহাদ বা মানে ভুল কনসেপ্ট, ইসলামের যে ভুল হ্যাঁ কনসেপ্ট এগুলা, মানে যে আপনি বললেন না যে ফাঁক ফোকর থাকে অনেক জায়গায়, যেখানে হ্যাঁ ফান্ডামেন্টালরা অনেক বেশি অন্যান্য জিনিস অ্যাড করে বিষয়টাকে অনেক কমপ্লেক্স করে ফেলে। আমরা হ্যাঁ অনেক কিছু আমাদের আইডিয়া গুলো ভুল হয়ে যায় যে আমরা অ্যাকচুয়ালি প্রপারলি জানি না। আসলে হ্যাঁ ধর্ম পালন করাটা আলাদা জিনিস আর প্রপারলি বুঝে পালন করাটা আলাদা জিনিস। আমরা অনেকেই না বুঝেই মানে প্রপার হ্যাঁ মিনিং না বুঝেই আচ্ছা পালন করি। জি। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আপনারা এই জিনিসগুলো আর কি ফিল করেন। স্টিফেনের সাথে আমাদের যে বিষয়টা, এটা পরিষ্কার হওয়া জরুরি। স্টিফেন ডেডালাস, যেটা বলছি যে স্টিফেন ডেডালাস আমাদেরই একজন, আমাদেরকে সে রিপ্রেজেন্ট করে, বাট স্টিল হি ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আস। এই বিষয়টা মাথায় রাখেন, তাকে বোঝার চেষ্টা করি, কারণ স্টিফেন ডেডালাসকে বুঝতে পারলেই আমরা কিন্তু জেমস জয়েসকে বুঝতে পারবো। আলটিমেটলি আমাদের সেলফ রিয়েলাইজেশনটা, আমরা নিজেদেরকে চিনতে পারছি কিনা। ওকে, আমরা চেষ্টা করব নেক্সট ক্লাসে যে আমাদের লেকচার 15-এ এটা শেষ করে ফেলতে। উই উইল ট্রাই আওয়ার বেস্ট। ও স্যার, একটা কথা স্যার, আপনি কি খাতা দেখা শুরু করেছিলেন? প্রসেস আছে, আরো দেরি হবে আর কি। স্যার আমার ফাইলটাতে যদি কোনো প্রবলেম থাকলে একটু জানাবেন, আমার ফাইলটা জি হয়তো প্রবলেম জি থাকতে পারে, আমার ল্যাপটপে প্রবলেম ছিল তো অনেক জি। কষ্টে আর কি। আপনি 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 ইয়েতে যান, গুগল ক্লাসরুমে গিয়ে আপনার সাবমিটেড এটা চেক করলে তো চেক করতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার আমি আপনার যেহেতু প্রসেসিং এ চলতেছে, আমি নিজেও আমারটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে অ্যাসাইনমেন্ট, আমি 1-2 দিনের মধ্যে সাবমিট করে দিব। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনারটা তো স্পেশাল কেস। ঠিক আছে, ওকে ওকে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ফর দ্য আসসালামু আলাইকুম স্যার। ডিসকাশন। থ্যাংক ইউ ফর দ্য ডিসকাশন। টেক কেয়ার।